এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে। খেয়াল করে দেখবেন যে অনেকগুলো টপিকস আছে যেগুলো সিকোয়েন্টলি পড়ছে। তাহলে এখান থেকে মেইনলি যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে ভার্নিক্স কর্সাকফ সিনড্রোম আছে, তারপর নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, তারপর অ্যান্টি সাইকোটিক ড্রাগস অ্যাডভার্স ইফেক্ট একটা বক্স আছে। দেন ফাইনালি হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা এন্ড বুলিমিয়া নার্ভোসা, এন্ড লাস্ট হচ্ছে পোস্টপার্টাম যে সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন গুলো এগুলা। তাহলে এই 5টা বা 6টা টপিকস আছে, এগুলো থেকে মোটামুটি শিওর থাকবে, মোটামুটি কোশ্চেন আসবে ইনশাল্লাহ। তাহলে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যালকোহল মিসইউজ এন্ড ডিপেন্ডেন্স। তাহলে অ্যালকোহল রিলেটেড সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন কয়েকভাবে হতে পারে। একটা অ্যালকোহল খাওয়া অবস্থায় হতে পারে, একটা হচ্ছে অ্যালকোহল উইথড্রল করলে হতে পারে। পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যালকোহল উইথড্রল সিনড্রোম আর একটা হচ্ছে অ্যালকোহল রিলেটেড কিছু কমপ্লিকেশনস। মানে অ্যালকোহল উইথড্রল করলে ইউজুয়ালি পেশেন্টের সিমটমস ডেভেলপ করবে 2 থেকে 3 দিন পরে। ইউজুয়ালি সিজন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া সিভিয়ার কেসে ডেলিরিয়াম ট্রিমেন্স হইতে পারে। তাহলে এখানে 2টা শব্দ আছে, একটা হচ্ছে ডেলিরিয়াম আর একটা হচ্ছে ট্রিমেন্স। আর ডেলিরিয়াম মানে পেশেন্ট ডেলিরিয়াস থাকবে বা ডেলিরিয়াম ফিসারগুলো থাকবে। স্পেশালি কি থাকে, পেশেন্টগুলো এজিটেটেড থাকে, অ্যাংশাস থাকে, ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে। আর ট্রেমাস মানে ট্রেমর থাকবে বা শেকিং থাকবে। তাহলে এখানে হাইপার অ্যারাউজাল ফিসার থাকবে, মেইন হচ্ছে ট্রেমা। এছাড়া সিম্প্যাথিক ওভার অ্যাক্টিভ ফিসারগুলো থাকতে পারে, যেমন সোয়েটিং, টেকিকার্ডিয়া। তাহলে পরীক্ষার সিনারিও কিভাবে আসতে পারে, যে একটা অ্যালকোহলিক পেশেন্ট রিসেন্টলি দেখা যাচ্ছে কোনো একটা ডিজ করছে নিয়ে, এটা হইতে পারে নিউমোনিয়া বা অন্য যে কোনো ডিজিজের কারণে দেখা যাচ্ছে হসপিটালে অ্যাডমিট হয়েছে। সো হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে তো তাদের অ্যালকোহলের অ্যাক্সেসটা নাই। তো দেখা যাবে 2 থেকে 3 দিন পরে পেশেন্ট হঠাৎ করে এরকম হ্যালুসিনেশন হচ্ছে, পেশেন্ট অ্যাংশাস রেস্টলেস হয়ে গেছে, সাথে পেশেন্টের ট্রিমর আছে, এক্সামিনেশন করে দেখা গেল পেশেন্টের সোয়েটিং আসছে, টেকিকার্ডিয়া আছে। তো সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে ডায়াগনোসিসটা কি। তাহলে অ্যালকোহলিক পেশেন্ট যখন 2 থেকে 3 দিন মানে অ্যালকোহল না খেতে পারে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের অ্যালকোহল উইথড্রল সিনড্রোম ডেভেলপ করতে পারে, সিরিয়াস ক্ষেত্রে ডেলিরিয়াম ট্রিমাস ডেভেলপ করতে পারে। তাহলে এটা পরীক্ষার ক্ষেত্রে ইউজুয়ালি কমন সিনারিও থাকে, যেরকম হসপিটাল অ্যাডমিশনের পরে বা অন্য কোনো যে কোনো কারণ নেই, সে দেখাচ্ছে যে অ্যালকোহল ইনটেক করতে পারে নাই 2 থেকে 3 দিন, এরপরে সিমটমগুলো ডেভেলপ করছে, তাহলে সেটা ডায়াগনোস হবে ডেলিরিয়াম ট্রিমেন্স। হ্যালুসিনেশন, তাহলে অ্যালকোহল থেকে আমাদের মেইনলি হ্যালুসিনেশন হয় ভিজুয়াল হ্যালুসিনেশন। আসি ভার্নিক্স কর্সাকফ সিনড্রোম। তাহলে এটা হয় কখন, ডিউ টু ক্রনিক অ্যালকোহল মিসইউজ। ইউজুয়ালি একটা ইনডেক্ট কমপ্লিকেশন হিসেবে হয় ভিটামিন B1 ডেফিসিয়েন্সি ফিচার হিসেবে। এটা আমরা সবাই মোটামুটি জানি, ভিটামিন B1 ডেফিসিয়েন্সি ফিচার্স এর মধ্যে অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে ভার্নিক্স কর্সাকফ সিনড্রোম, এটাকে সিনারি দিতে পারে, দিয়ে দিতে পারে যে লেশনটা কোথায় বা ড্যামেজটা কোথায়। তাহলে এখানে ড্যামেজটা কোন কোন জায়গায়, এটা আমাদের সময় এমসিকিউ বা সিঙ্গেল বেস আসছিল খুব সম্ভবত, আমরা যখন পরীক্ষা দিছিলাম। তাহলে কোথায় কোথায় ড্যামেজ হয়, ম্যামিলিয়ারি বডিজ, ডরসোমিডিয়াল নিউক্লিয়ার অফ থ্যালামাস অ্যান্ড অ্যাডজেসেন্ট এরিয়াস অফ পেরিভেন্ট্রিকুলার গ্রিমেটাল। তাহলে 3টা রিজিয়নের নাম মনে রাখা লাগবে। পরীক্ষা এমসিকিউ আসতে পারে অথবা এসবি আসতে পারে। তাহলে বেশি ইম্পর্টেন্স এখানে ম্যামিলারি বডিটা, এটা দিয়ে বেশি পরীক্ষার কোশ্চেন আসে। ভার্নিক্স এনকেফালাইটিসে কি হবে, পেশেন্টের ট্রায়াড থাকে, কি কি, অ্যাটাক্সিয়া, ডেলিরিয়াম অ্যান্ড নিস্টেগমাস অর অপথ্যালমোপ্লেজিয়া। এটার সাথে সবচেয়ে কমপ্লিকেশন যেটা হয় সেটা হচ্ছে মিলার ফিশার সিনড্রোম। তাহলে মিলার ফিশার সিনড্রোমে কি কি থাকে, অ্যাটাক্সিয়া, এয়ারিপ্লেসিয়া, অপথ্যালমোপ্লেজিয়া। তার মানে প্রথমে 2টা কম্পোনেন্ট কমন, অপথ্যালমোপ্লেজিয়া আর অ্যাটাক্সিয়া। এই 2টার সাথে যদি এয়ারিপ্লেসিয়া থাকে তাহলে তখন আমরা বলি মিলার ফিশার সিনড্রোম, আর যদি ডেলিরিয়াম থাকে তাহলে আমরা বলি ভার্নিক এনকেফালোপ্যাথি। এছাড়া পেশেন্টের ব্যাকগ্রাউন্ড লা থাকবে। মিলার ফিশার সিনড্রোম ইউজুয়ালি তো জিবিএস টাইপের, এখানে একটা প্রেজেন্টেশন থাকে, ডিসেন্ডিং উইকনেস থাকে। আর ভার্নিস এনকেফালোপ্যাথি যেটা, এটা তো হবে অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে। তাহলে এটা একটু খেয়াল করে দেখতে হবে।
আর এই চারটা মনে রাখা লাগবে: অ্যাটাক্সিয়া, ডেলিরিয়াম অ্যান্ড অপথ্যালমোপ্লেজিয়া। এবার হচ্ছে কর্সাকফ সিনড্রোম। তাহলে কর্সাকফ সিনড্রোমের দুইটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি ডেফিসিট, আর একটা হচ্ছে কনফ্যাবুলেশন। আর এটা ডেভেলপ করে ভার্নিসের সাথে থাকতে পারে অথবা ভার্নিস বাদও হইতে পারে। কনফ্যাবুলেশন জিনিসটা কি, এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে কনফ্যাবুলেশনকে বলা যায় যে ফলস মেমোরি। এই পেশেন্টটাকে যদি কোনো পাস্ট হিস্ট্রি বলা হয়, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তাহলে সে আপনাকে হয়তো একটা পুরো একটা ঘটনা বলে দিবে, যেটা তার আসলে কোনো ঘটনা ঘটে নাই। যেমন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে গতকাল বা লাস্ট এক সপ্তাহে সে কি কি কাজ করেছে, তাহলে সে আপনাকে পুরো একটা বর্ণনা দিয়ে দিবে যে গতকাল সে এখানে গেছে, ওখানে গেছে, এটা খাইছে, এই কাজ করছে, বা পুরো সপ্তাহের কথাই বলবে। কিন্তু দেখা যাবে বাস্তবে সে কোনোটা করে নাই। তার মানে সে একটা ফলস ইনফরমেশন আপনাকে দিবে। কিন্তু সে যে ফলস ইনফরমেশন দিবে, এটা অন্যান্য মিথ্যা কথার সাথে আলাদা হচ্ছে। যখন কেউ মিথ্যা কথা বলে, সে সেটা জানতে পারে যে সে একটা মিথ্যা কথা বলছে। কিন্তু এই পার্সন গুলো যখন এই ফলস ইনফরমেশন দিবে, সে নিজে আসলে বুঝবে না যে সে কথাগুলো মানে মিথ্যা বলতেছে। কারণ সে মনে মনে ধরে নিবে যে তাই ঘটনাগুলো তার সাথে ঘটেছে। তার মানে তার একটা ফলস একটা মেমোরি তৈরি হবে। এটাকে বলা হয় কনফ্যাবুলেশন। তার মানে পেশেন্ট গুলো যখন এই ইনফরমেশন গুলো দিচ্ছে, যে মিস ইনফরমেশন গুলো দিচ্ছে, এগুলো পেশেন্ট দিবে হচ্ছে আহ মানে ইচ্ছাকৃত হবে, অনিচ্ছাকৃত হবে। এবং পেশেন্ট বিলিভ করে যে এই ঘটনাগুলো তার জীবনে ঘটছে আর কি। তার মানে তার যে মেমোরিটা তৈরি হয়েছে, বা যে মেমোরি থেকে যে কথাগুলো সে বলতেছে, মেমোরিটা হচ্ছে একটা ফলস মেমোরি। তাহলে এটা হচ্ছে কোয়ারসাকফ সিনড্রোমের একটা স্পেসিফিক ফিচার্স। এরপর আসি প্রেজেন্টেশন এন্ড কনসিকুয়েন্স অফ ক্রনিক অ্যালকোহল মিসইউজ। তাহলে অ্যালকোহল মিসইউজে অনেকগুলো কমপ্লিকেশন আছে, পুরো বক্স ভরা। এখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে রয়েছে এই যে অ্যালকোহল কি করে হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, আর একটা হচ্ছে কিটো অ্যাসিডোসিস করতে পারে। তাহলে এখানে যে অ্যাসিডোসিস হবে, এটা কি হবে? হাই আয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এছাড়া কি করতে পারে? উইথড্রল সিনড্রোম হতে পারে, বা উইথড্রল ফেনোমেনা। উইথড্রল ফেনোমেনা আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে এখানে ইউজুয়ালি হ্যালুসিনেশন যেটা হয়, সেটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। এটাকে অনেক সময় বলা হয় লিলিপুটিয়ান হ্যালুসিনেশন। মানে এরা যে জিনিসগুলো দেখে, এগুলো সবকিছু ছোট ছোট দেখে। মানে লিলিপুট সাইজ বলে না, ছোট সাইজ, এরকম মিনিয়েচার সাইজে সবকিছু দেখে, এই জন্য এটাকে বলা হয় লিলিপুটিয়ান হ্যালুসিনেশন। কনসিকুয়েন্স অফ হার্মফুল ইউজ। তাহলে সাইকিয়াট্রিক আমরা অলরেডি পড়ছি যে ভার্নিশ হইতে পারে, আর একটা হচ্ছে কোয়াশাকফ হইতে পারে। আর এছাড়া ডিপ্রেশন, অ্যালকোহলিক হ্যালুসিনেশন, ব্ল্যাক আউট হইতে পারে। মেডিকেল কমপ্লিকেশনস গুলো আমরা মোটামুটি জানি, একটু রিভিউ করি যেগুলো আমাদের কমনলি লাগে। ফার্স্ট একটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, সেরেবেলার ডিজেনারেশন, হেমোরেজ এন্ড ডিমেনশিয়া করতে পারে। লিভার আমরা জানি লিভার সিরোসিস করতে পারে, সেখান থেকে লিভার ক্যান্সার হতে পারে। অ্যালকোহলিক লিভার ডিজ করতে পারে, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজ করতে পারে। যে এইটাতে আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। তাহলে ডেভেলপ কান্ট্রিগুলোতে মোস্ট কমন কজ অ্যালকোহল, আর আমাদের নতুন কান্ট্রিতে ইউজুয়ালি গলস্টোন থেকে মেইন কজ একবার প্যানক্রিয়াটাইটিসে, আর সেকেন্ড মোস্ট কমন হচ্ছে অ্যালকোহল। এছাড়া ক্রনিক প্যানক্রিয়াটাইটিসও এটা করতে পারে। এছাড়া ইসোফেজিয়াল কার্সিনোমা করতে পারে, ম্যালোভেজ সিনড্রোম করতে পারে। রেসপিরেটরিতে আমাদের একটি ইম্পর্টেন্ট হচ্ছে নিউমোনিয়া। তাহলে অ্যালকোহলিক পেশেন্ট গুলা যদি নিউমোনিয়া হয়, তাহলে এটা থাকে ইউজুয়ালি ক্লেপসিয়ালে দিয়ে। এটা একটু মনে রাখা লাগবে। নিউমোনিয়া আমরা অনেকগুলাই পড়ছিলাম, কোনটা দিয়ে কি অর্গানিজম হয়। তাহলে আইভি র্যাবিয়াগুজা যা থাকে তাদের ক্ষেত্রে হয় স্টেফিলোকোকাস অরিয়াস দিয়ে, আর অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে হয় ইউজুয়ালি ক্লেপসিয়ালে দিয়ে। এরপরে একটা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে মায়োপ্যাথি। তাহলে প্রক্সিমাল মায়োপ্যাথির কিছু ড্রাগস কজ আমরা পড়ছিলাম। এর মধ্যে ছিল হচ্ছে স্টাটিন ছিল, আমরা বলছিলাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট। জিরোগ্লিন ছিল সম্ভবত, আর একটা হচ্ছে অ্যালকোহল, আর একটা হচ্ছে স্টাটিনে। আমি বলছিলাম কয়েকটা ড্রাগস পড়ে রাখা লাগবে আর কি। এরপর আসি অ্যালকোহল একটা করতে হচ্ছে যে
সিউডো কুশিং সিনড্রোম। তাহলে সিউডো কুশিং আমরা বলছিলাম যে এগুলোর ক্ষেত্রে বায়োকেমিক্যাল এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও কিছু মিল থাকে কুশিং এর সাথে। এর মধ্যে একটা ছিল হচ্ছে ডিপ্রেশন, তারপর হচ্ছে অ্যালকোহল, ওবেসিটি। এই তিনটা কন্ডিশনকে কুশিং মিমিক বা সিউডো কুশিং সিনড্রোম বলা হয়। এদের বায়োকেমিক্যাল ফিচার্স এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কুশিং এর সাথে মিল থাকতে পারে। হাইপোগ্লাইসেমিয়া তো অলরেডি আমরা বলছি। আর একটা হচ্ছে গাউটও করতে পারে। তাহলে অ্যালকোহলের কনসিকুয়েন্স গুলো একটু পড়ে রাখা লাগবে, এমসিকিউ আসতে পারে, আবার একটা সিঙ্গেল বেস্ট দিয়ে দিতে পারে। ম্যানেজমেন্টের ভিতরে আমাদের টোটাল ম্যানেজমেন্টের দরকার নেই, জাস্ট কয়েকটা পয়েন্ট পড়লে হবে। অ্যালকোহল উইথড্রল সিনড্রোমস বা ডিলিরিয়াম ট্রিটমেন্ট যদি থাকে পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চাইবে লং অ্যাক্টিং বেনজোডিয়াজিপিন। আর ভার্নিক্স কর্সাকফ সিনড্রোম এটা আমরা বলছিলাম ডিউ টু বি1 ডেফিসিয়েন্সি হয়। সো পেশেন্টের ফিচার গুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হাই ডোজে আইভি থায়ামিন বা ভিটামিন বি1 দিতে হবে। আর পেশেন্টের অ্যালকোহল ইনটেক প্রিভেন্ট করার জন্য আমরা দুইটা ড্রাগ ইউজ করতে পারি। একটা হচ্ছে অ্যাকম্প্রোসেট আর একটা হচ্ছে ডাইসালফিরা। এই দুইটা ড্রাগের নাম মনে রাখলে হবে। সাবস্টেন্স মিসইউজ ডিসঅর্ডার এগুলা হচ্ছে ইউজুয়ালি আমাদের এফসিএস পরীক্ষা খুব একটা আসে না, এমআরসিতে একটু বেশি আসে। সো আমরা এটা একটু অ্যাভয়েড করে যাচ্ছে। এরপর সেই সিজোফ্রেনিয়া। তাহলে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে তিনটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার মনে রাখা লাগবে। একটা হচ্ছে ডিলিউশনস, একটা হচ্ছে হ্যালুসিনেশনস, আর একটা হচ্ছে ল্যাক অফ ইনসাইট। ল্যাক অফ ইনসাইট আমরা বলছিলাম কি যে পেশেন্টের রিয়েলিটি সম্পর্কে ধারণা থাকে না, এবং সাইকোটিক আমরা একটা ফিচার বলছিলাম কি ল্যাক অফ ইনসাইট। পেশেন্টগুলো তার ডিজিজ সম্পর্কেও বুঝতে পারে না, এবং ইউজুয়ালি পেশেন্টগুলো কি করে ট্রিটমেন্ট নিতে চায় না, কারণ তাদের যে একটা ডিজিজ আছে এটা তারা মানতে চায় না, বা তাদের যে রিয়েলিটি এই রিয়েলিটি তারা বুঝতে পারে না। ইমেজিং করলে আমরা কি পাবো? ওভারঅল ডিক্রিজ ইন ব্রেন সাইজ অ্যান্ড রিলেটিভলি গ্রেটার রিডাকশন ইন টেম্পোরাল লোব। সিজোফ্রেনিয়ার ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমরা যদি ফার্স্ট এইড বক্স দেখি সিমটমস অফ সিজোফ্রেনিয়া, তাহলে এখানে কিছু ফার্স্ট টাইম সিমটমস আছে আর কিছু আছে হচ্ছে সিমটমস অফ ক্রনিক সিজোফ্রেনিয়া। ফার্স্ট টাইম সিমটমস গুলো আমরা পাচ্ছি কোথায়? যে অ্যাকুট সিজোফ্রেনিয়াতে এখানে এবিসিডি যে চারটা নিউমোনিক বলা আছে। কি কি হতে পারে? অডিটরি হ্যালুসিনেশন, ব্রডকাস্টিং ইনসারশন অর উইথড্রল অফ থটস, কন্ট্রোল ফিলিং ইম্পালসেস অর অ্যাক্টস, আর আছে ডিলিউশনাল পারসেপশন। অডিটরি হ্যালুসিনেশন তো আমরা মোটামুটি এর আগে আমরা ডিসকাস করছিলাম যে কোনো সাউন্ড এর এক্সিস্টেন্স থাকবে না, কিন্তু পেশেন্টগুলো সাউন্ড শুনতে পারবে। অডিটরি হ্যালুসিনেশনটা বেশ কয়েক ধরনের হইতে পারে। দেন হচ্ছে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং মানে বোঝায় হচ্ছে আমাদের যেমন কোথাও খেলা হলে সেটা সম্প্রচার হয় টিভিতে, এই ওইগুলো মনে করে এরা যে চিন্তা ভাবনা করতেছে বা যা কিছু ভাবতেছে এগুলো অন্য কোথাও ব্রডকাস্ট হইতেছে, মানে কেউ এগুলো নিয়ে ডিসকাস করতেছে। এরপর কি হইতে পারে? ইনসারশন অর উইথড্রল অফ থটস, লোকেরা চিন্তা করে তাদের মাথা থেকে তাদের চিন্তা ভাবনা কেউ বের করে নিয়ে যাইতেছে, অথবা তারা যেটা ভাবতেছে এই চিন্তা ভাবনাগুলো তাদের নিজস্ব না, অন্য কেউ চিন্তাটা তাদের মাথার ভিতরে ঢুকাই দিছে। এই ধরনের চিন্তা ভাবনা পেশেন্ট করতে পারে। দেন হচ্ছে কন্ট্রোল ফিলিংস ইম্পালসেস অর অ্যাক্টস। তাহলে ওইগুলো থাকে কি যে তারা যে চিন্তা ভাবনা করতেছে, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি বা তারা যে কাজ করতেছে এইগুলো তারা নিজে ইচ্ছা করতেছে না, এটাকে কেউ কন্ট্রোল করতেছে, অন্য কোনো সুপার পাওয়ার আছে যেটা তারা তাদের অ্যাক্টিভিটিস গুলা বা তাদের ফিলিংস গুলো কন্ট্রোল করতেছে। দেন হচ্ছে ডিলিউশনাল পারসেপশন। ডিলিউশনাল পারসেপশন কি? এ পার্টিকুলার এক্সপেরিয়েন্স ইজ ভিজুয়ালি ইন্টারপ্রিটেড। তাহলে আমরা এটাকে পড়ছিলাম হচ্ছে হ্যালুসিনেশন, আর হচ্ছে ইলিউশনস। ইলিউশনস কি পড়ছিলাম? কোনো একটা সেন্সরি মিসইন্টারপ্রিটেশন উই অফ এ রিয়েল স্টিমুলাই। যেমন কোন এক জায়গায় কোনো একটা দড়ি পড়ে আছে, কেউ দড়িটা দেখে মনে করলো যে এটা একটা সাপ, তাহলে এটা হচ্ছে একটা এক ধরনের ইলিউশন। আর হ্যালুসিনেশন কি? উইথাউট এনি রিয়েল স্টিমুলাই কোনো কিছু যদি কেউ পারসিভ করে, যেমন কোন একটা জায়গায় খালি জায়গা, কোনো কিছুই নেই, কিন্তু সে দেখতেছে কি সেখানে একটা সাপ আছে, বা কেউ একটা
ছায়া দেখে কোনো জায়গায় দেখছে কোনো কিছুই নাই। কিন্তু সে বলল কি সেখানে ভূত দেখতেছে। তার মানে উইথআউট এনি স্টিমুলাই সে কোনো কিছু দেখতে পারতেছে। এটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। অডিটরি হ্যালুসিনেশন সেম, যে কোনো সাউন্ড নাই কিছুই নাই কিন্তু সে দেখা যাচ্ছে কোনো সাউন্ড শুনতে পারতেছে। এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। আর ডিলিউশনাল পারসেপশন এটা কি জিনিস? এটা পেশেন্ট কোনো একটা রিয়েল জিনিসই দেখবে। রিয়েল জিনিসটা দেখে সে সেটা বুঝতে পারবে যে এটা রিয়েল জিনিস। কিন্তু এটার সাথে সে বিজারি কোনো একটা কিছু রিলেটেড করার চেষ্টা করবে। তাহলে এই পার্টিকুলার এক্সপেরিয়েন্স ইজ ভিজুয়ালি ইন্টারপ্রিটেড। এক্সাম্পলটা কেমন? মনে করেন কোনো একটা পেশেন্ট একটা দেখলো যে একটা লাল গাড়ি আসছে। এটা খুবই স্বাভাবিক ঘটনা, রাস্তাতে অনেক লাল গাড়ি যাইতে পারে। সিজোফ্রেনিয়া পেশেন্ট গুলো ভাববে কি যে লাল গাড়িটা যেহেতু পাশ দিয়ে যাচ্ছে, তাহলে গাড়ি থেকে এমন কেউ আছে যে তার উপরে স্প্রেগিরি করতেছে, বা গাড়িতে এমন কেউ আছে যারা ক্ষতি করার চেষ্টা করতেছে বা তাকে ফলো করার চেষ্টা করতেছে। তাহলে এটা হচ্ছে একটা বিজার ইন্টারপ্রিটেশন। এটা আমরা তো একজন স্বাভাবিক মানুষ এই ধরনের ভাবি না। অথবা দেখা যাচ্ছে যদি কেউ ভাবে যে রাস্তায় যাওয়ার সময় দেখলো যে সামনে একটা কালো বিড়াল পড়ছে, তাহলে সে ভাবলো যে কালো বিড়ালটা যেহেতু আসছে এটা হয়তো কোনো একটা সিগন্যাল, মানে সৃষ্টিগত পক্ষে বা সুপার কোনো পাওয়ার থেকে তার কোনো সিগন্যাল পাঠাইছে যে তার কোনো খারাপ একটা ঘটনা ঘটতে পারে, বা এখন কোনো একটা দুর্ঘটনার সামনে ঘটতে পারে। তাহলে এই যে কোনো একটা জিনিস দেখে সে জিনিসটা ঠিকই বুঝতেছে যে একটা বিড়াল বা এটা একটা গাড়ি, এই জিনিসগুলো কিন্তু সে ঠিকঠাক মতো বুঝতে পারে। কিন্তু এটার সাথে সে এমন কোনো কিছু একটা ঘটনা রিলেট করার চেষ্টা করবে বা এমন কোনোভাবে ইন্টারপ্রিটেশন করবে যে এটা আসলে নরমাল না। এটাকে বলা হয় ডিলিউশনাল পারসেপশন। তাহলে যে কোনো কিছু হইতে পারে। সে দেখা যাচ্ছে হয়তো হঠাৎ করে দেখলো সন্ধ্যার সময় পরে চাঁদ দেখলো যে চাঁদের আকারটা আজকে একটু বড়। সে ভাবলো আজকে যেহেতু চাঁদটা একটু বড় আজকে খারাপ কোনো ঘটনা ঘটবে হয়তো। তার মানে প্রত্যেকটা জিনিস সে যেটা দেখবে সেটা ঠিকঠাক মতো বুঝতে পারবে, কিন্তু এটার সাথে মানে খুবই বিজারি একটা ঘটনাকে রিলেট করার চেষ্টা করবে বা ইন্টারপ্রিটেশনটা করবে খুবই বিজারি। এটা হচ্ছে সাইকোসিসের সিজোফ্রেনিয়া খুবই ক্যারেক্টারিস্টিক একটা ফিচার। তাহলে এ বি সি ডি যে চারটা আমরা পড়লাম, অডিটরি হ্যালুসিনেশন, ব্রডকাস্টিং, ইনসার্শন অফ উইথড্রল অফ থটস, কন্ট্রোল ফিলিং ইম্পালস অর অ্যাক্টস, ডিলিউশনাল পারসেপশন। তাহলে এই চারটাই হচ্ছে সিজোফ্রেনিয়ার জন্য খুবই ক্যারেক্টারিস্টিক ফিচার। তাহলে সিজোফ্রেনিয়ার সিনারিও দিলে আমরা দেখবো এই ফিচারগুলো আছে কিনা। ক্রনিক সিজোফ্রেনিয়ার পেশেন্টগুলোর ক্ষেত্রে নেগেটিভ সিমটমস থাকতে পারে, যেমন flattened affect, apathy, loss of drive, social isolation or withdrawal, poverty of speech, poor self care. তাহলে পেশেন্ট গুলো ইউজুয়ালি দেখা যায় কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মিশে না, চুপচাপ থাকে, নিজের মতো আলাদা থাকার চেষ্টা করে, অ্যাক্টিভিটিস কমে যায় এবং লাস্ট ইয়ার পোর সেলফ কেয়ার। তাহলে নিজের ব্যাপারে তাদের কাছে খেয়াল থাকে না, নিজের যত্ন নেওয়ার চেষ্টা করে না, খাওয়া দাওয়া দেখা যাচ্ছে ঠিক মতো খায় না, ঠিক মতো গোসল করে না। তাহলে এগুলো হচ্ছে সিজোফ্রেনিয়ার নেগেটিভ সিমটমস। তাহলে এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট কারণ সিজোফ্রেনিয়ার সিনারিও পরীক্ষায় পড়ে। এবার ক্লিনিক্যাল ফিচার্স তোমাদের কি কি বলছে? অ্যাকিউট সিজোফ্রেনিয়া শুড বি সাসপেক্টেড ইন any individual with bizarre behavior accompanied by delusions and hallucinations that are not due to organic brain disease or substance misuse. তাহলে আমাদের দুইটা জিনিস এক্সক্লুড করতে হবে, একটা হচ্ছে সাবস্টেন্স মিসইউজ নাই। তাহলে সাবস্টেন্স মিসইউজ কোনগুলো হইতে পারে? যেগুলো হচ্ছে যে এখানে যদি আমরা দেখি উপরে আছে এই যে হ্যালুসিনেশন যেগুলো আছে, যেমন এলএসডি, ক্যানাবিনা, ক্যানাবিস, এক্সে, তারপর হচ্ছে অ্যাম্ফেটামিন, কোকেইন। তাহলে যেগুলোতে হ্যালুসিনেশন বা ডিলিউশন করতে পারে এই ধরনের সাবস্টেন্স মিসইউজ এদের হিস্ট্রি থাকবে না। আর একটা হচ্ছে অর্গানিক ব্রেন ডিজিজ থাকবে না। এই দুটো না থাকার পরে দেন আমাদের থাকবে কি তাহলে? ডিলিউশন এবং হ্যালুসিনেশন থাকবে, আর সাথে আছে বিজারি বিহেভিয়ার থাকবে। তাহলে বিজারি বিহেভিয়ার, ডিলিউশন এন্ড হ্যালুসিনেশন ইন দ্য অ্যাবসেন্স অফ অর্গানিক ব্রেন ডিজিজ বা সাবস্টেন্স মিসইউজ। এখানে হ্যালুসিনেশন যেটা থাকে সেটা হচ্ছে টিপিক্যালি অডিটরি হ্যালুসিনেশনস। তাহলে এটা আমরা এর আগে ডিসকাস করছিলাম যে যেগুলো অর্গানিক ডিসঅর্ডার সেগুলো ইউজুয়ালি থাকে হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশনস। তারপরে যেমন অ্যালকোহল মিসইউজ এটা থাকে কি ভিজুয়াল হ্যালুসিনেশনস। অডিটরি হ্যালুসিনেশনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে অডিটরি হ্যালুসিনেশন থাকলে ইউজুয়ালি হয় সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে থাকে, যেমন সিজোফ্রেনিয়া পেশেন্ট। এদের ক্ষেত্রে যে হ্যালুসিনেশন হয় এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশনস। তাহলে এখানে কিন্তু ভিজুয়াল হ্যালুসিনেশনস কিন্তু নাই, এটা একটু খেয়াল রাখেন। তাহলে অডিটরি হ্যালুসিনেশনস indicates schizophrenia. They commonly involve voices from outside the head that talk to or about the person. তাহলে তারা এমন কোন একটা ভয়েস শুনতে পারে যে ভয়েসটা তার সাথে কথা বলতেছে অথবা তার ব্যাপারে অন্য কারোর সাথে কথা বলতেছে। Sometimes the voices repeat the person's thoughts.
তাহলে রোগী কি বলবে যে আমি যেটা চিন্তা করতেছি সেটা অন্য কেউ আলোচনা করতেছে, বা এই চিন্তাটা অন্য কারোর ভিতরে ঢুকাই দিছে, অথবা আমি যে চিন্তাগুলো করতেছি সেটা অন্য কেউ অন্য কথার সাথে আলোচনা করতেছে বা অন্য কাউকে ব্রডকাস্ট করতেছে বা সবাইকে জানাইতেছে। এই ধরনের বিভিন্ন ধরনের থিঙ্কিংটা হইতে পারে। এর পাশে প্যাসিভিটি অফ থট, তাহলে এটা যেটা বললাম যে কন্ট্রোল থট, যেটা disturbances in normal privacy of thinking, such as the delusional belief that their thoughts are being withdrawn from them, perhaps broadcast to others, and or that alien thoughts are being inserted into their mind. কারণ তাদের চিন্তা ভাবনাগুলো করতেছে, এই চিন্তা ভাবনাগুলো কেউ হয়তো তাদের থেকে বের করে নিতেছে বা অন্য কারোর কাছে এটা ব্রডকাস্ট করতেছে, অথবা তাদের চিন্তা ভাবনাগুলো এটা তার নিজের না, বাইরে থেকে কোনো এলিয়েন বা কোনো সুপার পাওয়ার এই চিন্তা ভাবনাগুলো তাদের মাথার ভিতরে ঢুকাই দিচ্ছে। ডিলিশন অফ কন্ট্রোল তোমরা বললাম, তাদের ইমোশন, ইম্পালস, অ্যাক্টিভিটি অন্য কেউ কন্ট্রোল করতেছে। আর ডিলিশনাল পারসেপশনস, এটা তো ওই যে বললামই যে সে যে জিনিসটা দেখবে সেটা জিনিসটা ঠিক ঠিকই বুঝবে, কিন্তু এর সাথে অন্য কিছু একটা বিজারি কিছু একটা প্রজেক্ট করার চেষ্টা করবে। এখানে একটা এক্সাম্পল দিছে, সাচ এজ আই স দ্য মুন অ্যান্ড আই ইমিডিয়েটলি নিউ হি ওয়াজ এভিল। তাহলে সে একটা চাঁদ দেখেছে, চাঁদটা দেখে সে বুঝতে পারছে যে হ্যাঁ এটা চাঁদ, কিন্তু এর সাথে রিলেট করছে কি, যেহেতু আমি চাঁদ দেখছি আমি জানি যে হচ্ছে যে সামনে একটা কোনো পার্সন আছে, বন্ধু আছে, এই পার্সনটা হচ্ছে খারাপ লোক বা সে একটা এভিল পার্সন। তার মানে এটার সাথে এটা কোনো মিলই নাই। তাহলে কোনো একটা জিনিস দেখার সাথে কোনো একটা বিজারি কোনো একটা কিছু রিলেট করা, এটা হচ্ছে ডিলিউশনাল পারসেপশন, এবং এটা সিজোফ্রেনিয়ার ফিচার। তাহলে সিজোফ্রেনিয়ার ফিচারগুলো আমাদের যে একটু ডিটেলস ডিসকাস করার কারণ হচ্ছে এটা থেকে কিন্তু সিনারিও থাকবে, এবং অনেক সময় ফিচার্স গুলা এভাবে তো ডিরেক্ট টার্ম দিবে না, এটা একটা ডেসক্রিপশন দিয়ে দিবে, ওইটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে কোন ধরনের ফিচার দিচ্ছে। সিজোফ্রেনিয়া পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিলে আপনি সিজোফ্রেনিয়ার কেস এই কোশ্চেন পরীক্ষা থাকতে পারে। এবার সিজোফ্রেনিয়া কিছু ডিফারেন্সিয়াল হতে পারে, যেমন হচ্ছে সাইকোটিক, ডিপ্রেশন এর ম্যানিয়া। তাহলে ডিপ্রেশন এবং ম্যানিয়া তো আমরা আগেই পড়ছিলাম, ডিপ্রেশন হচ্ছে লো মুড আর ম্যানিয়া হচ্ছে যে হাই মুড। এই ডিপ্রেশন বা ম্যানিয়া এর সাথে যদি সাইকোটিক ফিচার্স থাকে, যেমন ডিলিউশন এবং হ্যালুসিনেশনস থাকে, তাহলে সেটা আমরা একদিন পড়ছিলাম কি, যে অ্যাফেক্টিভ সাইকোসিস। পার্থক্য কোথায়? এই ধরনের পেশেন্টগুলো যে ডিলিউশন এবং হ্যালুসিনেশন হবে, এদের সাথে এই মুডের একটা মিল থাকবে। এটা আমরা আগের দিন ডিসকাস করছিলাম, যে কোন একটা মুডে পেশেন্টের ডিপ্রেশন আছে, তার মানে তো লো মুড আছে। এই পেশেন্টগুলো ডিলিউশন হবে কি, ডিলিউশন মানে হচ্ছে ফলস বিলিফ। তাহলে যে পেশেন্টের লো মুড আছে তার বিলিফটা হবে নেগেটিভ বিলিফ। তাহলে সে চিন্তা করবে পৃথিবীর সবকিছু খারাপ, তার আশেপাশের লোক যারা আছে তারা সব খারাপ, সে নিজেও খুব খারাপ, খুবই ব্যর্থ একটা লোক, তার জীবনে কোনো কিছু করার নাই বা তার কোনো যোগ্যতা নেই, মানে সবকিছু হবে নেগেটিভ বিলিফ, মানে নেগেটিভ ডিলিউশন থাকবে। তার যে হ্যালুসিনেশন হবে সেটাও এটার সাথে মিল থাকবে। তাহলে তার হ্যালুসিনেশন কেমন হতে পারে? আমি এটা আগে ডিসকাস করছিলাম, সে একটা ভয়েস শুনবে, সে বলবে তুমি যেহেতু ব্যর্থ একটা লোক, তোমার উচিত সুইসাইড করে ফেলা বা আত্মহত্যা করা, নিজেকে মেরে ফেলা উচিত, কারণ তোমার তার কোনো কাজ হইতেছে না। তার মানে তার এই মুডের সাথে তার ডিলিউশন এবং হ্যালুসিনেশন দুইটারই মিল থাকবে। একইভাবে ম্যানিয়ার ক্ষেত্রে থাকে, এরা থেকে হাই মুড, হাইপার অ্যাক্টিভিটি, চিন্তা ভাবনা থাকে সুপিরিয়র টাইপের। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ডিলিউশন থাকবে, এটাও থাকবে পজিটিভ এবং সুপিরিয়র টাইপের ডিলিউশন। তাহলে সে ভাববে যে সে কোন তার কোনো সুপার পাওয়ার আছে, বা তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তাকে স্পেশাল কোনো পাওয়ার দিয়ে পাঠানো হয়েছে, মানে হাইপার পজিটিভ চিন্তা ভাবনা। তারপর তার যে হ্যালুসিনেশন হবে এটা হবে পজিটিভ টাইপের, মানে হাই মুডের সাথে রিলেটেড। তাহলে সে যে ভয়েস শুনবে, এই ভয়েস গুলাতেও সে শুনতে হবে যে হচ্ছে তাকে কোনো সুপার পাওয়ার দিয়ে পাঠানো হয়েছে, বা সে খুবই স্পেশাল, তার সাথে দেখা যাচ্ছে হচ্ছে যে সৃষ্টিকর্তার ডিরেক্ট কানেকশন আছে, বা ফেরেশতাদের সাথে ডিরেক্ট কানেকশন আছে, মানে সে সবকিছু পজিটিভ পজিটিভ ভাববে, হাই মুডের সাথে রিলেটেড। তাহলে এই ধরনের যদি মুডের সাথে রিলেশন হ্যালুসিনেশনটা রিলেটেড থাকে, সেটাকে আমরা বলছিলাম কি, এটাকে বলে কনগ্রুয়েন্ট। তাহলে এই ধরনের ফিচার্স থাকলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হবে কি, সাইকোটিক ডিপ্রেশন এন্ড ম্যানিয়া, অথবা আমরা যেটা বলতে পারি এফেক্টিভ সাইকোসিস। সিজোফ্রেনিয়া পেশেন্ট গুলা কিন্তু মুডে এরকম থাকবে না, এরকম লো মুড বা হাই মুড না থাকে না। এখানে দেখেন কোথাও কিন্তু আমরা এই ধরনের আসে নাই অ্যাকুট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। এর পাশে একটা কি, অর্গানিক সাইকোসিস এন্ড ডিলিরিয়াম। এই ক্ষেত্রে পেশেন্টের যে ইম্পর্টেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস।
অ্যান্ড লস অফ ওরিয়েন্টেশন। তাহলে সিজোফ্রেনিয়া পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু কনসিয়াসনেস লস হয় না। আরেকটা কি, সিজোফ্রেনিয়াতে আমরা মেইনলি পাইছিলাম অডিটরি হ্যালুসিনেশন আর অর্গানিক সাইকোসিস বা ডেলিরিয়াম, এগুলো পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি থাকে ভিজুয়াল হ্যালুসিনেশনস। তাহলে পরীক্ষায় যখন সিঙ্গেল বেস্ট আসবে সিজোফ্রেনিয়া, তখন কিন্তু এই যে পাঁচটা অপশন থাকবে, একটা তো সিজোফ্রেনিয়া থাকবে, বাকি চারটার ভিতরে এই ধরনের অপশনগুলো থাকতে পারে, ডিপ্রেশন, ম্যানিয়া, বা হচ্ছে এফেক্টিভ সাইকোসিস, অর্গানিক সাইকোসিস, ডেলিরিয়াম, এই ধরনের বিভিন্ন অপশন থাকতে পারে। তাহলে আমাদেরকে সিজোফ্রেনিয়াটা ডায়াগনোস করতে হবে যে ফিচার্স, অন্যান্য যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে এগুলো দেখে। ম্যানেজমেন্টের ভিতরে পেশেন্টের তো অ্যান্টিসাইকোটিক ড্রাগস লাগবে। এরপরে হচ্ছে ক্লোজাপাইনটা একটু আলাদা করে মেনশন করার কারণ হচ্ছে এটা থেকে অনেক সময় সিঙ্গেল বেস্ট আসে, বিশেষ করে এমআরসি পরীক্ষাগুলোতে এই ড্রাগটা খুবই তাদের কারণে বেশি প্রিয় টপিকস আর কি। তাহলে এটা আমরা ইউজ করি কখন? হু ডু নট রেসপন্স টু আদার অ্যান্টিসাইকোটিক্স। তাহলে এটা ইউজুয়ালি আমরা ফার্স্ট লাইন হিসেবে ইউজ করি না, অন্যান্য অ্যান্টিসাইকোটিক ইউজ করার পর যদি রেসপন্স না করে তাহলে আমরা ক্লোজাপাইন ইউজ করি। একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে এটা অ্যাগোনালোসাইটোসিস করে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যেগুলো আমাদেরকে ব্লাড সেল মনিটর করতে হবে। তাহলে অ্যাগোনালোসাইটোসিস করে এরকম অনেক ড্রাগস আছে, এর পিছনে খুব বড় সড়ো বক্স আছে। এর থেকে আমরা কয়েকটা ড্রাগস আমরা বলছিলাম যে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আলাদাকে পড়া লাগবে। তাহলে আমরা এটাকে পড়ছিলাম ইন্ডোকাইনেস অ্যান্টি থাইরয়েড ড্রাগস, বিশেষ করে কার্বিমাজল। এটা কি করে? অ্যাগোনালোসাইটোসিস করতে পারে। আর একটা হলো হচ্ছে ক্লোজাপাইন। তাহলে এই যে স্পেসিফিক ড্রাগগুলোকে আলাদা করে মেনশন করা হয়েছে, এই ড্রাগস গুলো একটু দেখে রাখবেন, এগুলো পরীক্ষা আসে। অ্যান্টিসাইকোটিক ড্রাগস ক্লাসিফিকেশন পরীক্ষা এমসিকিউ আসে। ফার্স্ট জেনারেশন কোনগুলা, সেকেন্ড জেনারেশন কোনগুলা, শুধু নামগুলা পড়লে হবে। যদি ফার্স্ট জেনারেশন না পড়তে পারেন, সেকেন্ড জেনারেশন নামগুলো পড়লে হবে। অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস। তাহলে অ্যাডভার্স ইফেক্টস খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো কয়েকভাবে কাজ করে। একটা হচ্ছে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে, স্পেশালি ডি2 রিসেপ্টর। তারপর হচ্ছে অ্যান্টি কোলিনার্জিক ইফেক্ট থাকে। এছাড়া হচ্ছে এইচ1 রিসেপ্টর ব্লকিং ইফেক্ট থাকে। তাহলে এই বিভিন্ন রিসেপ্টর ব্লক করার কারণে যে অ্যাডভার্স ইফেক্ট গুলো পাওয়া যায়, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ডোপামিন রিসেপ্টর ব্লক করার কারণে পেশেন্ট গুলো ইউজুয়ালি পাওয়া যাচ্ছে অ্যাবনর্মাল মুভমেন্ট হইতে পারে, আর হতে পারে কি গাইনোকমিশন, গ্যালাক্টোরিয়া। অ্যাবনর্মাল মুভমেন্টের মধ্যে কি হইতে পারে? ডিস্টোনিয়া হইতে পারে, একাথিসিয়া হইতে পারে, পার্কিনসনিজম হইতে পারে, টার্ডিভ ডিসকাইনেসিয়া হইতে পারে। তাহলে পার্কিনসনিজমে আমরা যে সেকেন্ডারি কজ পড়ছিলাম, যে পার্কিনসনিজমের মোস্ট কমন কজ হচ্ছে ইডিওপ্যাথিক বা পার্কিনসন্স ডিজিজ। আর সেকেন্ডারি কজের মধ্যে ছিল হচ্ছে সেরেব্রো ভাস্কুলার ডিজিজ, তারপর ছিল কিছু ড্রাগস কজ, আর পার্কিনসন প্লাস কিছু কন্ডিশন ছিল। তাহলে ড্রাগ কজের মধ্যে একটা হচ্ছে অ্যান্টিসাইক্লিক ড্রাগস, যেটা হচ্ছে পার্কিনসনিজম করতে পারে। এছাড়া গাইনোকমিশিয়া, গ্যালাক্টোরিয়া এগুলো পরীক্ষা এমসি হিসেবে আসে কজ হিসেবে। অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টস আমরা মোটামুটি জানি, ড্রাইমা, ব্লাড ভিশন, ইম্পর্টেন্স, কনস্টিটিউশন, রিটেনশন। লং টার্ম ইউজ করলে কর্নিয়াল লেন্স অবশ্যই হইতে পারে। তাহলে পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড ডিসক্যারিয়াসিস, ব্লাড ডিসক্যারিয়াসিস। হ্যাঁ, আপনি না। তাহলে নিউট্রোপেনিয়া উইথ ক্লোজাপাইন, তাহলে এই যে একটা আলাদা করে স্পেশালি পড়বে যে ক্লোজাপাইন নিউট্রোপেনিয়া বা অ্যাগনোলোসাইটোসিস করতে পারে, এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট করে মনিটর করতে হবে। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এসবি আসে। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম কাদের ক্ষেত্রে বেশি কমন বা রিস্ক ফ্যাক্টর কি? তাহলে একটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগস, যেমন হ্যালোপেরিডল। আর একটা হতে পারে কি উইথড্রল অফ অ্যান্টি পার্কিনসন্স ড্রাগ। পেশেন্টগুলো প্রেজেন্ট করে কিনে হাই গ্রেড ফিভার থাকে, ট্রিউমার থাকতে পারে, রিজিডিটি থাকতে পারে, পেশেন্ট গুলা হচ্ছে ডেলিরিয়াম বা হচ্ছে ডিসওরিয়েন্টেড থাকতে পারে। আর ইনজেকশন করলে আমরা কি পাবো? ক্রিয়েটিন কাইনেসটা বেশি পাবো। তাহলে এই পেশেন্ট গুলার ক্ষেত্রে এরকম সিনারিও দিয়ে থাকতে পারে যে পেশেন্ট গুলা সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন আছে, রিসেন্টলি ট্রিটমেন্ট স্টার্ট করছে, অথবা কোন একটা পার্কিনসনিজমের পার্কিনসন ডিজিজের পেশেন্ট দেখা যাচ্ছে আগে থেকে ট্রিটমেন্ট পাচ্ছিল, রিসেন্টলি সে ট্রিটমেন্ট বন্ধ করে দিছে। এরপরে পেশেন্টটা আসছে হাই গ্রেড ফিভার নিয়ে, ইজিডিটি আছে, ডিসওরিয়েন্টেড পেশেন্টটা।
আর ইনভেস্টিগেশন করে দেখা গেছে ক্রিয়েটিন কাইনেজ বেশি আছে, ডায়াগনোসিস কি, তাহলে এটা ডায়াগনোস হবে নিউরোলিপ্টিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ডাব্লিউসি কাউন্টও বেশি থাকতে পারে। ম্যানেজমেন্ট টিপসে দুইটা ড্রাগস নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে ড্যান্টোলিন সোডিয়াম আর একটা হচ্ছে ব্রোমোক্রিপ্টিন। পরীক্ষা সিঙ্গেল ডোজ আসতে পারে। আচ্ছা, অ্যান্টিসাইক্লিক ড্রাগস একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এটা হচ্ছে কিউটি প্রলঙ্গেশন করে, এখান থেকে টর্সাইটিস পয়েন্টিস ডেভেলপ করতে পারে, সাডেন ডেথ হতে পারে, ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া হতে পারে। তাহলে কোন কোন ড্রাগ কিউটি প্রলঙ্গেশন করে আমরা এর আগে পড়ছিলাম কার্ডিওলজিতে, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপর অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস, এরপরে হচ্ছে ইরাইথ্রোমাইসিন গ্রুপ, মানে ম্যাক্রোলাইডস গ্রুপ অ্যান্টিবায়োটিক্স গুলা, তারপর সিলোক্রেট ইমব্যালেন্স ছিল, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোক্যালসেমিয়া। লং কি, লং কিউটি কারা কারা করে এটা একটু পড়ে দেখা লাগবে। সে মুড ডিসঅর্ডার, তাহলে মুড ডিসঅর্ডার মধ্যে ইউনিপোলার হতে পারে, আর একটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার হতে পারে। বাইপোলার ক্ষেত্রে কি থাকবে, এপিসোডস অফ এলিভেটেড মুড ইন্টারপাসড উইথ এপিসোডস অফ ডিপ্রেশন, মানে এখানে ম্যানি এবং ডিপ্রেশন দুইটাই সে থাকবে। ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু জিনিস জেনে রাখা লাগবে, যেমন অ্যাসোসিয়েটেড বায়োলজিক্যাল ফ্যাক্টরস কি কি থাকে। এটা হচ্ছে হাইপো ফাংশন অফ মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটার সিস্টেম ইনক্লুডিং 5-হাইড্রোক্সিডিপ্টামিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন। তাহলে এই তিনটা জিনিস আমাদের মনে রাখা লাগবে। আর ডিপ্রেশনে কি করে আমরা বলছিলাম সিউডো পুশিং করতে পারে, ডিপ্রেশন, ওবেসিটি, অ্যালকোহল, তিনটাতেই। তাহলে এই ক্ষেত্রে কি হবে, পেশেন্টের কর্টিসল লেভেল বেশি থাকতে পারে। ড্রাগ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা পয়েন্ট একটু জেনে রাখা লাগবে। তাহলে মডারেট এন্ড সিভিয়ার ডিপ্রেশন আমরা ইউজ করি কি, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ ইউজ করি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আফটার রিকভারি ট্রিটমেন্ট শুড বি কন্টিনিউড ফর অ্যাট লিস্ট 6 to 12 months and dose then should be tapered off over several weeks to avoid discontinuation symptoms. তাহলে এই দুইটা জিনিস পরীক্ষা করছেন আসে, একটা দিতে পারে যে কোনো একটা ডিপ্রেশনের পেশেন্ট ট্রিটমেন্ট স্টার্ট করছে, এখন রেসপন্স করছে, দেখা যাচ্ছে 3 সপ্তাহ 4 সপ্তাহ ওষুধ খাইছে, এখন কি ওষুধ বন্ধ করে দেবো নাকি কন্টিনিউ করবো। তাহলে যদি কোনো পেশেন্টের রেসপন্স করে সেক্ষেত্রে আমাদের মিনিমাম 6 থেকে 12 মাস কন্টিনিউ করা লাগবে। এটা একটা পয়েন্ট। সেকেন্ড একটা পয়েন্ট আসতে হবে পরীক্ষায় যে এখন 6 মাস কন্টিনিউ করা হয়ে গেছে, এখন ড্রাগটাকে সাডেনলি অফ করে দেবো কিনা। তাহলে ড্রাগটা সাডেনলি অফ করা যাবে না। তাহলে ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস। আর ট্রিটমেন্ট রিকভারি হলে অ্যাটলিস্ট 6 to 12 মাস কন্টিনিউ করতে হবে। আর থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাব্রাপ্টলি অফ করা যাবে না, ট্যাপার করে আস্তে আস্তে বন্ধ করতে হবে। অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস এর মধ্যে বেশ কয়েকটি ড্রাগস আছে, এই গ্রুপটা মানে আলাদা একটা বক্স আছে, ওইটা এই তো নিচের বক্সটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস। তাহলে এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, দুইবার এখানে সিঙ্গেল বেস্ট আসছে। তাহলে মেকানিজম গুলো পরীক্ষায় কোশ্চেন আসে, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর কোনগুলা, নর অ্যাড্রেনালিন রিঅ্যাপটেক ইনহিবিটর এসএসআরআই কোনগুলা। তাহলে প্রত্যেকটা গ্রুপই ইম্পর্টেন্ট, সম্ভব হলে সবগুলো পড়া লাগবে। তবে যেহেতু মানে প্র্যাকটিক্যাল লাইফে এসএসআরআই গুলো বেশি ব্যবহার হয়, সো এটা পরীক্ষায় বেশি আসে। তাহলে সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, ফ্লুক্সেটিন, সার্টালিন এন্ড প্যারোক্সেটিন, এই ড্রাগগুলো কমনলি ইউজ করা হয়। এটা মেকানিজম অ্যাকশন কি, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর। তাহলে যেগুলো ইউজ করা হয় বেশি সেগুলো পরীক্ষা আসেও বেশি। এখানে আরেকটা জিনিস একটু জেনে দেখা লাগবে, সেটা হচ্ছে পোস্ট এমআই পেশেন্টের ক্ষেত্রে আমাদের যদি অ্যান্টি ডিপ্রেসেন্ট চয়েস করতে হয় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সার্ট্রালিন। তাহলে এটা একবার পরীক্ষা আসছিল, তাহলে এটা খুব সম্ভবত রেভিশনে হয়তো নাই, আমি দেখি নাই। তবে এটা সিএমআরসিপি খুবই হট টপিক, যেহেতু এফসিএস এর আগে আসছে, সব ভবিষ্যতে আসতে পারে। তাহলে পোস্ট এমআই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট চয়েস হচ্ছে সার্ট্রালিন। আরেকটা একটু দেখে রাখবেন, সেটা হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট কোনগুলো আছে। তাহলে এর মধ্যে অ্যামিট্রিপটালিন আর ইমিপ্রামাইন এগুলো অনেক সব ইউজ করা হয়। তাহলে এগুলো অনেক সব পরীক্ষায় মেকানিজম আসতে পারে।
অ্যান্ড ফাইনালি আছে মির্টাজিপিন আর ভেনলেফ্যাক্সিন আর ডুলক্সিটিন। তাহলে ডুলক্সিটিনটাও কিন্তু ইউজ করা হয় খুব কমনলি, বিশেষ করে যাদের হচ্ছে নিউরোপ্যাথিক পেইন থাকে, ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু ডুলক্সিটিন ইউজ করে। তাহলে এটা মেকানিজম জানা লাগবে। এটা কি করে? নরএড্রেনালিন রিসেপ্টর ইনহিবিটর এন্ড সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর, দুইটাকে ইনহিবিট করে। আর নরএড্রেনালিন এন্ড স্পেসিফিক সেরোটোনার্জিক ইনহিবিটর, এর মধ্যে আছে মির্টাজিপিন। তাহলে এই ড্রাগগুলো যেহেতু ইউজ করা হয়, সেগুলো মেকানিজম একটু মুখস্থ করে রাখবেন, পরীক্ষায় এসবি আসতে পারে। তাহলে এগুলাই এখানে বলা হয়েছে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের মধ্যে আমরা বললাম কি কি, একটা হচ্ছে যে অ্যামিট্রিপ্টাইলিন আর একটা ইমিপ্রামাইড। অ্যাডভান্সমেন্ট কি হতে পারে? বেশ একটা দেওয়া আছে, আমরা জাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পোস্টাল হাইপারটেনশন। তাহলে কোন কোন ড্রাগ পোস্টাল হাইপারটেনশন করে, এগুলো অনেক পরীক্ষা এমসিকিউ আসে, অথবা টিসিএ দিয়ে দিয়ে দিতে পারে কি কি অ্যাডভাইস আসতে পারে। কয়েকটা কন্ডিশনে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়া যাবে না। একটা যদি পেশেন্টের কোএক্সিস্টিং হার্ট ডিজিজ থাকে, গ্লুকোমা থাকে, বিশেষ করে ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা যদি হয়, আর একটা হচ্ছে প্রোস্টেটিজম, বা যদি ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন থাকে, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়া যাবে না। তাহলে অ্যামিট্রিপ্টাইলিন আমরা তো প্রায় অনেক পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি। তাহলে অ্যামিট্রিপ্টাইলিন প্রেসক্রাইব করার আগে পেশেন্টের হিস্ট্রিগুলো নিতে হবে যে এই হিস্ট্রিগুলোতে আছে কিনা। একটা হচ্ছে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন বা প্রোস্টেটিজম যেটা বলি, একটা হচ্ছে গ্লুকোমা, আর একটা হচ্ছে কোএক্সিস্টিং হার্ট ডিজিজ আছে কিনা। তাহলে এটা পরীক্ষা আসতে পারে, যেহেতু টিসি আমরা কমনলি ইউজ করে থাকি। এরপর আসি এসএসআরআই। তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং অ্যান্টি সাইকোটিক ড্রাগসগুলো একটা মেজর অ্যাডভান্স হচ্ছে, এরা কিউটি প্রলঙ্গেশন করে এবং টসিডিস যদি পয়েন্ট মিস করতে পারে, সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। তাহলে এই ধরনের ড্রাগগুলো দেওয়ার আগে সম্ভব হলে আমরা ইসিজি করে নিব যে আগে থেকে তার কিউটি প্রলঙ্গড আছে কিনা। তাহলে যদি আগে থেকে কিউটি প্রলঙ্গেশন থাকে, তাদেরকে এই ড্রাগগুলো দিলে পেশেন্টের টসিডিস যদি পয়েন্ট রিস্ক আরো বেড়ে যাবে। এছাড়া একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্স ইফেক্ট হচ্ছে সেরোটোনিন সিনড্রোম করতে পারে। এটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেরোটোনিন সিনড্রোমে কি কি থাকে? নিউরোমাসকুলার হাইপার অ্যাক্টিভিটি উইথ অটোনমিক হাইপার অ্যাক্টিভিটি, এজিটেশন, সিজার, হাইপারথালমিয়া, ডেলিরিয়াম এন্ড ইভেন ডেথ। তাহলে একটু আগে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগস পড়ছিলাম, যেটা করে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, সেখানে কি হয়? পেশেন্টটা হাইপারথালমিয়া থাকে, ডেলিরিয়াম থাকতে পারে, সিজার থাকতে পারে। তাহলে এটার সাথে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম এবং সেরোটোনিন সিনড্রোম এই দুটো কনফিউশন হতে পারে। দুইটা যেহেতু কাছাকাছি ড্রাগ, ফিচার্স গুলো কাছাকাছি, তাহলে এইটা কিভাবে আলাদা করা যায় এটা পরীক্ষা জানা লাগবে, এটা পরীক্ষা আসতে পারে। তাহলে এটা এই বক্সটা আলাদা করে বানানো হয়েছে যাতে দুইটা সহজে বোঝা যায়। তাহলে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম আর সেরোটোনিন সিনড্রোম, আমরা বললাম কি দুইটার ভিতরে বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স মিল আছে। আর দুইটা যেহেতু সাইকিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, এই সাইকিয়াট্রিক পেশেন্টগুলোর ক্ষেত্রে কনফিউশন হয়, সো কনফিউশন হতে পারে। তাহলে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম হবে কাদের ক্ষেত্রে? যদি পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করা হয়, যেমন হ্যালোপেরিডল বা রিসপেরিডল, এছাড়া মেটোক্লোপ্রামাইড ইউজ করলে ইউজ করতে পারে। আরেকটু হতে পারে কখন বললাম, যদি অ্যান্টি পার্কিনসন ড্রাগগুলো উইথড্রল করা হয়, যেমন লেভোডোপা, কার্বিডোপা, এই ধরনের কম্বিনেশন ড্রাগগুলো। তাহলে কোনো একটা পেশেন্ট যদি লেভোডোপা কয়েকদিন না খাই বা উইথড্রল করা হয় সাডেনলি, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম হতে পারে। আর সেরোটোনিন সিনড্রোম কাদের ক্ষেত্রে হবে? অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ যেগুলা, যেমন সিলেক্টিভ সেরোটোনিন আপটেক ইনহিবিটর, মাও ইনহিবিটর। আর দুইটা এটা টিপিক্যাল আছে, এর নাম মনে রাখা লাগবে, একটা হচ্ছে ট্রামাডল আর একটা হচ্ছে লিনাজোলিড। ট্রামাডল এবং লিনাজোলিড যেহেতু একটু মানে আমরা খুব কমনলি ইউজ করি, কিন্তু এটা আসলে সাইকিয়াট্রিক ওষুধের মধ্যে পড়ে না। তাহলে এই দুটো আবার পরীক্ষার জন্য আবার আলাদা করে একটু বেশি ইম্পর্টেন্ট থাকে। বেশ এমআরসি পরীক্ষাগুলোতে খুবই কমনলি এগুলো সিনারি দেওয়া হয়। তাহলে ফার্স্ট আমাদের মনে রাখা লাগবে কোন কোন ড্রাগ বা কোন ড্রাগ উইথড্রলের কারণে কন্ডিশনগুলো হতে পারে। সেকেন্ড যেটা মনে রাখা লাগবে, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম ইউজুয়ালি গ্রাজুয়ালি অনসেট 1 to 3 days আফটার ড্রাগ। আর সেরোটোনিন সিনড্রোমটা হয় র্যাপিড অনসেট উইদিন আওয়ার্স অফ ড্রাগ। তাহলে এটা তো আলাদা কঠিন হয়ে যায়, ইউজুয়ালি ডুজের সঙ্গে বোঝা যায় না। তাহলে আরেকটা জিনিস আমাদের বোঝার উপায় আছে, হাইপার রিফ্লেকশন ক্লোনাস, ডাইলেটেড পিউপিল এন্ড ডায়রিয়া। তাহলে এই জিনিসগুলো বেশি হয়ে হচ্ছে সেরোটোনিন সিনড্রোমে। তাহলে এই ধরনের ক্লু পরীক্ষা দেওয়া থাকবে। ফার্স্ট আমরা দেখবো যে কোন ড্রাগ, পেশেন্টের ড্রাগ হিস্ট্রি। সেকেন্ড দেখবো পেশেন্টের হাইপার রিফ্লেক্সিয়া বা ক্লোনাস আছে কিনা। থার্ড দেখবো স্যার ডায়রিয়া আছে কিনা পেশেন্টের। আর ফোর্থ দেখবো স্যার পিউপিল।
তাহলে এই 4টা জিনিস দিয়ে আমরা নিউরোপ্লিক মেলিগেন্স সিন্ড্রোম এবং সেরেব্রাল সিস্টেম এটা ডিফারেন্সিয়েট করতে পারবো। এটা পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। এবার হচ্ছে মাও ইনহিবিটর। মাও ইনহিবিটর থেকে একটা জিনিস স্পেশালি মনে রাখা লাগবে, এই ড্রাগ গুলো হচ্ছে অ্যামফেটামিন এন্ড অ্যানেস্থেটিক ড্রাগ গুলোর সাথে ইন্টারাকশন করে। আর একটা হচ্ছে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে কিছু ফুড অ্যাভয়েড করা লাগে। ফুডস রিচ ইন টাইরামিন, দুইটা ড্রাগস নাম, সরি দুইটা ফুডের নাম রাখলে, একটা হচ্ছে চিজ আর একটা হচ্ছে রেড ওয়াইন। তাহলে এটা হচ্ছে এমআরসিপি বা এফসিএস যে পরীক্ষার জন্য হোক, এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা দিতে পারে যে কোনো একটা পেশেন্ট এরকম অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ মা ইনহিবিটর প্রেসক্রাইব করা হবে, এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে কি অ্যাডভাইস দিবে? তাহলে পেশেন্টকে বলতে হবে যে এই ফুডগুলো যেন অ্যাভয়েড করে। তাহলে আমাদের দেশে তো রেড ওয়াইন এত বেশি কমন না, তাহলে আমাদের দেশে চিজটা বেশি মনে রাখবেন। আর এমআরসি পরীক্ষার জন্য দুইটাই মনে রাখা লাগবে, চিজ অ্যান্ড রেড ওয়াইন, রাখলে দরকার নেই। এরপর হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। আচ্ছা, বাইপোলার ডিসঅর্ডার আমরা বললাম কি এখানে ডিপ্রেশন এবং এলিভেটেড মুড দুইটাই থাকতে পারে। বাইপোলার ডিসঅর্ডার গুলোর ক্ষেত্রে পেশেন্টের সাইকোটিক সিমটমস থাকতে পারে। আচ্ছা, বাইপোলার ডিসঅর্ডার কি কি আছে? ডিপ্রেশন আর হচ্ছে ম্যানিয়া। তাহলে সাইকোটিক সিমটম দুইটা ক্ষেত্রে থাকতে পারে, বোথ ডিপ্রেসিভ এন্ড ম্যানিক ফেজে। এখানে কি থাকবে? ডিলিউশনস এন্ড হ্যালুসিনেশনস। তাহলে ডিলিউশন হ্যালুসিনেশন থাকলে আমরা বলছিলাম এটা মেইনলি থাকে সিজোফ্রেনিয়া পেশেন্টগুলোর ক্ষেত্রে। তাহলে বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে তো ডিলিউশন হ্যালুসিনেশন হইতে পারে। তাহলে আমরা আলাদা করবো কিভাবে? আলাদা করার জন্য এই যে যেটা বলছেন, বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে ইউজুয়ালি ইন কিপিং উইথ মুড ডিস্টারবেন্স। তাহলে যেটা আমরা অলরেডি ডিসকাস করছি, আর ডিসকাস আমার মনে হয় করার দরকার নাই। তাহলে বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে যখন ডিপ্রেসিভ ফেজ থাকবে তখন যে ডিলিউশন হ্যালুসিনেশন হবে এগুলো হবে নেগেটিভ টাইপের। ম্যানিক ফেজের যে ডিলিউশন হ্যালুসিনেশন হবে এগুলো হচ্ছে পজিটিভ টাইপের। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে মুড ডিসঅর্ডার থাকবে, সাথে হচ্ছে সাইকোটিক ফিচার্স থাকবে। এই দুইটাকে একসাথে বলে কি? এফেক্টিভ সাইকোসিস। তাহলে এফেক্টিভ ডিসঅর্ডারের মধ্যে ছিল আমাদের একদম ফার্স্ট ক্লাস পড়ছিলাম যে ডিপ্রেশন আর একটা হচ্ছে ম্যানিয়া, এগুলো হচ্ছে এফেক্টিভ ডিসঅর্ডারের মধ্যে। তাহলে এফেক্টিভ ডিসঅর্ডার যদি থাকে সাথে যদি সাইকোটিক ম্যানিফেস্টেশন থাকে, মানে ডিলিউশন হ্যালুসিনেশন দুইটা থাকে, তাহলে তখন আমরা বলবো এফেক্টিভ সাইকোসিস। Patients who present with symptoms of both bipolar disorder and schizophrenia in equal measures may be given a diagnosis of schizoaffective disorder. মানে schizophrenia আমরা যে ফার্স্ট টাইম সিমটমস গুলো পড়লাম এবিসিডি দিয়ে, এই ধরনের ফিচার্স গুলো সবগুলো যদি থাকে, মানে schizophrenia ফুল ফিচারের মতন থাকে, এর সাথে আবার যদি এরকম মুড ডিসঅর্ডার থাকে, দুইটা একসাথে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। তাহলে তিনটা জিনিস আমাদের পাইলাম, তিন না চারটা পাইলাম। তো এটা একটু আলাদা করে দেখাই। এটা এফসিবিএস টা এত কঠিন আসার সম্ভাবনা কম, এটা এমআরসি পরীক্ষাতে বেশি আসে ইউজুয়ালি। তাহলে একটা হচ্ছে এফেক্টিভ ডিসঅর্ডার, এর মধ্যে কি আছে? ডিপ্রেশন, একটা হচ্ছে ম্যানিয়া, আবার দুইটা ইন্টারপাস করে কি হতে পারে? বাইপোলার ডিসঅর্ডার, মানে দুইটা একসাথে থাকতে পারে। তারপর হচ্ছে এফেক্টিভ সাইকোসিস। এফেক্টিভ সাইকোসিস কি থাকবে? বাইপোলার ডিসঅর্ডার এরকম ডিপ্রেশন বা ম্যানিয়া থাকবে। আর যখন ডিপ্রেসিভ ফেজ থাকবে পেশেন্টের, তখন কি হবে? ডিলিউশন এবং হ্যালুসিনেশন হবে, এগুলো হবে নেগেটিভ টাইপের। মানে পেশেন্টকে আমরা যেটা অলরেডি কয়েকবার বলে ফেলছি, পেশেন্ট নিজের সম্পর্কে বা আশেপাশের কিছু সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করবে, যে সে খুবই ব্যর্থটা মানুষ বা খারাপ মানুষ, আশেপাশের লোকজন খারাপ, পৃথিবী খারাপ, সবকিছু খারাপ। আর হ্যালুসিনেশন হবে কি? ইউজুয়ালি সুইসাইডাল থিঙ্কিং। আর ম্যানিক ফেজে হবে কি? সবকিছু পজিটিভ টাইপের, মানে এটা সে থাকবে খুবই হাই মুডে, ডিলিউশন হবে তার পজিটিভ, সে নিজেকে খুবই সুপিরিয়র ভাববে বা রয়্যাল পাশে সে মনে করবে নিজেকে অনেক সুপার পাওয়ার আছে, এই ধরনের চিন্তা ভাবনা করবে। এবং তার যে হ্যালুসিনেশন হবে, হ্যালুসিনেশন হবে পজিটিভ। সে হচ্ছে যে ভাববে তাকে ডিরেক্টলি তার সাথে গডের কানেকশন আছে বা সুপার পাওয়ারের কানেকশন আছে, এবং তাকে যে মানে তার যে থিঙ্কিং হবে, তার যে ইনপুটটা পাবে সে এই হ্যালুসিনেশন, সেটা হচ্ছে সবকিছু পজিটিভ পাবে আর কি।
তাহলে এটা হচ্ছে এফেক্টিভ সাইকোসিস। তাহলে এখানে যে হ্যালুসিনেশন এবং ডিলিউশন হবে এটা হবে কখন, যখন তার এই যে মুডটা যখন এই যে ডিস্টার্বেন্স হবে, ডিপ্রেসিভ ফেজ থাকবে বা ম্যানিক ফেজ থাকবে, এই ফেজ গুলাতে তার বেশি হবে। আরেকটা পড়লাম কি সিজোফ্রেনিয়া। তাহলে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এই ধরনের মুড ডিসঅর্ডার একটা প্রিডোমিনেন্ট থাকবে না, সেখানে মেইনলি থাকবে কি ডিলিউশন, হ্যালুসিনেশন, আর থাকবে হচ্ছে ল্যাক অফ ইনসাইট। তাহলে ডিলিউশন হ্যালুসিনেশনস তো আগে এই এফেক্টিভ সাইকোসিস থাকতে পারে। পার্থক্য কোথায়, এখানে যে মুড ডিস্টারবেন্সটা থাকবে না, আর হচ্ছে যে এবিসিডি যে ফার্স্ট টাইম সিমটমস পড়লাম এগুলো থাকবে। তাহলে পেশেন্টের এরকম থট ব্রডকাস্টিং বা ইনসারশন উইথড্রল, তারপর হচ্ছে ডিলিউশন অফ পারসেপশন, এই জিনিসগুলো এখানে থাকবে। তারপরে কন্ট্রোল ফিলিংস। তাহলে ডিপ্রেশন বা ম্যানিয়া এগুলোতে কিন্তু এই যে এই এবিসিডি যে ফিচার্স গুলো ফার্স্ট টাইম সিমটমস অফ সিজোফ্রেনিয়া এগুলো থাকে না। তাহলে এটা একটা গেল। আর একটা হচ্ছে সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। তাহলে সিজো এফেক্টিভ এখানে কি থাকবে, সিজোফ্রেনিয়া ফিচার্সও থাকবে, আর সাথে এফেক্টিভ ডিসঅর্ডার ফিচার্স গুলো থাকবে। তাহলে পার্থক্য হচ্ছে কি এফেক্টিভ সাইকোসিস এবং সিজো এফেক্টিভ এই দুটাতে কনফিউশন বেশি হয়। তাহলে এফেক্টিভ সাইকোসিসে ইউজুয়ালি দেখা যায় যে ডিলিউশন বা হ্যালুসিনেশন হয়, সাইকোটিক ম্যানিফেস্টেশন গুলো ইউজুয়ালি হয় কখন, যখন তার মুড ডিস্টার্বেন্স থাকে ডিপ্রেসিভ ফেজে বা ম্যানিক ফেজে। সিজো এফেক্টিভের ক্ষেত্রে এমন না, সিজো ফেজে আলাদা আলাদা দুইটা ফেজ থাকতে পারে, বা সিজোফ্রেনিয়া ফিচার গুলো মানে ফুল ইসে থাকতে পারে, আবার এফেক্টিভ ডিসঅর্ডার গুলো আলাদা ফুল ফেজ থাকতে পারে। যার শুধু মুড যখন ডিপ্রেসড বা ম্যানিক হবে তখন হবে তখন সাইকোসিস হবে এমন না। তাহলে দুইটাই যদি পাশাপাশি ফুল ফর্মে থাকে আর কি, সিজোফ্রেনিয়া ফিচার গুলো সবগুলো আছে, বা বেশিরভাগ ফিচার যেগুলো আছে ফার্স্ট সিগন্যাল সেগুলো আছে, আবার অ্যাপ্টিটিউড ডিসঅর্ডার গুলো আছে, এবং দুইটা একসাথে না আলাদা আলাদাও থাকতে পারে, তাহলে সেটা হবে সিজেপ্টিভ ডিসঅর্ডার। তাহলে এই চারটা কন্ডিশনের মধ্যে ইউজুয়ালি পরীক্ষার কন্ডিশন একটু বেশি হয়, এগুলো একটু ভালো করে একটু দেখে নেবেন। এখন যদি না বুঝতে পারেন কথা না শুনে, হঠাৎ করে একবার শুনে অনেক সময় কন্ডিশন ক্লিয়ার না হইতে পারে, তাহলে এখানে যে লাইনগুলো লেখা আছে এগুলো আবার পরে একবার দেখবেন, দেখতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে পেশেন্টস হু প্রেজেন্ট উইথ সিমটমস অফ both bipolar disorder and schizophrenia in equal measures, দুইটাই সমান সমান, সেটা হবে তাহলে সিজো এফেক্টিভ। আর এফেক্টিভ সাইকোসিস হবে কখন, যদি পেশেন্টের এই যে মুড ডিস্টার্বেন্সের সময় যদি আমরা সাইকোটিক ম্যানিফেস্টেশন মানে ডিলিউশন হ্যালুসিনেশন এটা যদি ডিপ্রেসিভ ফেজে বা ম্যানিক ফেজে এই ফেজ গুলোতে পাই, তখন সেটা আমরা বলবো এফেক্টিভ সাইকোসিস। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে তেমন টেনশন করা দরকার নেই, এটা আসলে একটু কঠিন টপিক, একবারে অনেক সময় না বোঝা যেতে পারে। ম্যানেজমেন্ট। তাহলে বাইপোলার ডিসঅর্ডার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে লিথিয়াম কার্বনেট। লিথিয়াম কার্বনেট কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, যেমন এটা কি করতে পারে, লং টাইম ইফেক্টে ওয়েট গেইন করতে পারে, হাইপোথাইরয়েডিজম করতে পারে, হাইপার প্যারাথাইরয়েডিজম করতে পারে, হাইপার ক্যালসিয়ামিয়া করতে পারে, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করতে পারে, রেনাল ফেলিয়ার করতে পারে। তাহলে এর মধ্যে ব্লু কালার যেগুলো আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব কমনলি দেয়। আর টক্সিক ইফেক্টস মধ্যে দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে কোর্স টিউমার করতে পারে, আর একটা হচ্ছে কনভালশনস করতে পারে। আর এদের থেরাপিউটিক রেঞ্জটা হচ্ছে ন্যারো এবং টেরাটোজেনিক। তাহলে কোন কোন ড্রাগের ন্যারো থেরাপিউটিক রেঞ্জ আছে, এটা আমরা কয়েকটা ড্রাগ পড়াশোনা যখন পড়ছি তখন আমরা ডিসকাস করছি, তাহলে এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে, ড্রাগস উইথ ন্যারো থেরাপিউটিক রেঞ্জ। অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে আছে তিনটা মেইন সাবটাইপস, একটা হচ্ছে ফোবি, এটা হচ্ছে প্যারাক্সিমাল বা প্যানিক, আর একটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে এই তিনটা আলাদা করে শিখতে হবে। ফোবিক ডিসঅর্ডার যেটা, এটা হচ্ছে একটা পার্টিকুলার অবজেক্ট বা পার্টিকুলার সিচুয়েশনে ভয় থাকে। যেমন কেউ লিফটে উঠতে ভয় পায়, বা ফাঁকা জায়গায় যাইতে ভয় পায়, অথবা ক্রাউডিং ভয় পায়, অথবা দেখা যাচ্ছে স্টেজে উঠতে ভয় পায়, অথবা দেখা যাচ্ছে কোন একটা ক্রাউডের সামনে বা স্টেজে উঠে বক্তব্য দিতে ভয় পায়। পার্টিকুলার সিচুয়েশনে যদি ভয় থাকে তাহলে সেটাকে বলে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। এবং এই পেশেন্টগুলো কি করবে, কন্ডিশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তারপর অনেকে কি থাকে, পরীক্ষা ভীতি থাকে, দেখা যাচ্ছে সে পড়াশোনায় খুবই ভালো, প্রিপারেশন সবই আছে, যখনই সে পরীক্ষা আসে সে পরীক্ষার সময় তার ভয় পায় এবং পরীক্ষা অ্যাভয়েড করে। মেডিকেল অনেক স্টুডেন্ট আছে তারা স্টুডেন্ট হিসেবে খুব ভালো পড়াশোনা করে কিন্তু পরীক্ষা আসলে পরীক্ষা দিতে যাচ্ছে চায় না। তাহলে এখানে দুইটা ফিচার্স থাকবে, একটা হচ্ছে
স্পেসিফিক কোন একটা অবজেক্ট বা সিচুয়েশনে ভয় থাকবে, আর 2 হচ্ছে সেই সিচুয়েশন গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে অ্যাগোরাফোবিয়া। তাহলে এই পেশেন্ট গুলো ভয় পায় কিসে? এটা হচ্ছে গোয়িং আউট অ্যালোন অর বিং ইন ক্রাউডেড প্লেস। তাহলে দুইটা জিনিস মনে রাখা লাগবে, একটা হচ্ছে স্পেসিফিক কোন একটা অবজেক্ট বা সিচুয়েশন থাকবে, আর 2 হচ্ছে অ্যাভয়েডেন্স। প্যানিক ডিসঅর্ডার কি? এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাংজাইটি ফিচার্স থাকবে, কিন্তু এটা হচ্ছে প্যারাক্সিসমাল হবে, হঠাৎ হঠাৎ করে হবে, এবং কোনো পার্টিকুলার সিচুয়েশন বা সার্কামস্টেন্সে এটা রেস্ট্রিক্টেড না। এটা কখন হবে কি হবে এটা কোনো কোনো কিছুর সাথে রিলেটেড থাকে না। আর জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এদের পেশেন্টগুলো অ্যাংজাইটি থাকবে পারসিস্টেন্ট। তাহলে এটা কোনো সিচুয়েশনও না, প্যারাক্সিসমালও না, কোনো কিছুর সাথে রিলেটেড না। ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। তাহলে এটা নেট থেকে কালেক্ট করা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা, এটা হবে গ্রাজুয়াল, ওর ইজ কনস্ট্যান্টলি অ্যাবাউট মাল্টিপল থিংস। সিমটমস হবে টেনশন অর ফ্যাটিক। তাহলে এদের বিভিন্ন জিনিসের টেনশন হতে পারে, টেনশন গুলো লং টাইম হিস্ট্রি থাকবে, এবং এটা কোনো স্পেসিফিক কোনো কিছু নিয়ে টেনশন করে এমন না, সবকিছু নিয়ে তারা টেনশন করে। আর প্যানিক ডিসঅর্ডার যেটা, সেটা সাডেন এপিসোডস হবে, হঠাৎ হঠাৎ করে হবে, এবং এই পেশেন্ট গুলা সিমটমসে ভয় পায়। তাহলে ফোবিয়া গুলো ভয় ছিল হচ্ছে কোনো পার্টিকুলার সিচুয়েশন বা অবজেক্টের, আর প্যানিক ডিসঅর্ডার গুলো হচ্ছে ভয় পাচ্ছে সিমটমসে কোন ধরনের, এবং এদের সিমটমস কি চেস্ট পেইন থাকতে পারে, পালপিটেশন থাকতে পারে, ফিয়ার অফ ডাইং। এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে ফোবি, অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, আর একটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। অকারেন্স হচ্ছে ফোবি আমরা বললাম পার্টিকুলার সিচুয়েশন বা সার্কামস্টেন্স হবে। প্যানিক ডিসঅর্ডার এখন কোনো সিচুয়েশন বা সার্কামস্টেন্সে প্যারাক্সিমাল যে কোনো সময় হতে পারে। আর জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা হচ্ছে পারসিস্টেন্ট থাকবে। ফোবিকটা কি থাকে? ফিয়ার অফ সিচুয়েশন বা অবজেক্ট। প্যানিক হচ্ছে ফিয়ার অফ সিমটমস। এদের চেস্ট পেন হোক, পালপিটেশন, যেগুলো এগুলো নিয়ে তাদের একটা ভয় কাজ করে, এবং এগুলো হচ্ছে হঠাৎ হঠাৎ হবে। আর জেনারেলাইজড ডিসঅর্ডার এটা হচ্ছে সবসময় টেনশন করে, ওদের থাকে। ফিচার্স গুলো থাকবে পারসিস্টেন্ট, প্যানিকে থাকবে এপিসোডিক, আর ফোবিয়া থাকবে অন এক্সপোজার। তাহলে এই পয়েন্টগুলো একটু খেয়াল করে দেখবেন, তিনটা একই রকম দেখা যায়। ফোবিয়া অন এক্সপোজার মানে তো যেটা বললাম, কোনো সিচুয়েশন বা কোনো অবজেক্ট বা কোনো সার্কামস্টেন্স এটাতে গেলেই তার হচ্ছে যে অ্যাংজাইটি ডেভেলপ করবে, তা নাহলে এমনি সময় তার কোনো সমস্যা হবে না, সবসময় স্বাভাবিকই থাকবে। প্যানিক হচ্ছে তার এপিসোডিক, হঠাৎ হঠাৎ কি হবে, কোনো সিচুয়েশন বা সার্কামস্টেন্স ঠিক নাই, যে কোনো সময় হইতে পারে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা সবসময় থাকবে, পারসিস্টেন্ট। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি, এটা আমরা মোটামুটি সবাই জানি। এদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে অবসেশন থাকবে, একটা হচ্ছে কম্পালশন থাকবে। কম্পালশন, অবসেশন হচ্ছে থট থিঙ্কিং বা ওভার থিঙ্কিং বলতে পারেন, কোন একটা জিনিস নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবে। আর কম্পালশন মানে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে সে কোনো একটা কাজ বারবার করবে। দুইটা টিপিক্যাল এক্সাম্পল আছে। একটা হচ্ছে কিছু পেশেন্ট আছে যারা কন্টামিনেশনে ভয় পায়, আমরা যে সূচিবাই টাইপে বলি। তাহলে এরা কি করে? ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং করবে। তাহলে এখানে অবসেশন কি? ফিয়ার অফ কন্টামিনেশন। তাহলে এরা ইনফেকশন ছড়ানো বা কন্টামিনেশন ভয় পায়, এটা হচ্ছে তার একটা অবসেশন। আর এর কারণে যে একটা করবে কম্পালশন হবে, সেটা হচ্ছে কি বারবার সে হাত ধোবে। তারপর হচ্ছে ফিয়ার অ্যাবাউট হ্যাভিং ফরগটেন সামথিং, গিভিং রাইজ টু টাইম কনজিউমিং রিপিটেড চেকিং। তাহলে এখানে অবসেশনটা কি? অবসেশনটা হচ্ছে কোনো কিছু ভুলে যাওয়া, ফরগটেন সামথিং। আর কম্পালশন হচ্ছে কি? রিপিটেড চেকিং। তাহলে অনেক সময় কি হয়, পরীক্ষা দিতে গিয়ে অনেকে ভাবে যে রোল লিখছে কিনা। তাহলে এটা নিয়ে বারবার চিন্তা করা যায়, আমি রোলটা ঠিক মতো লিখছি কিনা, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো ফিল আপ করছি কিনা। এই যে বারবার চিন্তা করা, এটা হচ্ছে এক ধরনের অবসেশন। আর হচ্ছে কম্পালশন কি? আমি যদি বারবার চেক করি, প্রথমে একবার লিখছি, রোল নাম্বার পূরণ করলাম, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করলাম, এরপরে প্রথম কোশ্চেন অ্যান্সার করার সময় আমার মনে হলো যে না আমি এটা লিখছি কিনা, আবার চেক করলাম। তারপর কয়েকটা লেখার পর আবার চেক করলাম, লাস্টে আবার চেক করলাম, আবার বাসায় এসে পরে দেখা আমার টেনশন হইতেছে যে আমি আসলে লিখছি কিনা। তাহলে এই যে বারবার চেক করার চিন্তা ভাবনা, এই বারবার ভুলে যাওয়ার চিন্তা ভাবনা, এটা হচ্ছে অবসেশন। আর এখানে যে আমাদের অ্যাক্ট হচ্ছে, এটা হচ্ছে কম্পালশন। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে দরজা বন্ধ করার পর ঘুমাই গেছে,
এই শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পর তার মনে হয় যে আসলে দরজা বন্ধ করছি কিনা। সে আবার উঠে কি করে আবার চেক করে। তারপর খানিক পর এসে শুয়ে পড়ে। আবার গিয়ে চেক করে যে আসলে দরজা বন্ধ করছি কিনা। তার এই যে দরজা বন্ধ করছি কিনা এটা যে চিন্তা ভাবনা, এই চিন্তাটা হচ্ছে অবসেশন না। আর সে যে বারবার গিয়ে দরজাটা চেক করতেছে, এই চেক করাটা হচ্ছে কম্পালশন। তাহলে এক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে কি অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ আর হচ্ছে এক্সপোজার রেসপন্স প্রিভেনশন। এটা একটা টাইপ অফ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। ট্রিটমেন্ট মনে রাখতে পারলে রাখবেন, না হলে সমস্যা নেই। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দেওয়া হয়। এর পাশে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে আমরা এই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন এগুলা এফসিএস এত বেশি যেহেতু আসে না, একটু আমরা স্কিপ করে যাব। আমাদের যেটা লাগবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে নামের মধ্যে আছে একটা হচ্ছে পোস্ট ট্রমা, ট্রমা পদে হবে, আর স্ট্রেস ডিসঅর্ডার ফিচার্স থাকবে। এই ক্ষেত্রে যে ট্রমা গুলো থাকে ইউজুয়ালি থাকে হচ্ছে খুবই সিভিয়ার বা লাইফ থ্রেটানিং বা ক্যাটাস্ট্রফিক কন্ডিশন। যেমন হতে পারে ন্যাচারাল ডিজাস্টার, টেরোরিস্ট অ্যাক্টিভিটি, সিরিয়াস অ্যাক্সিডেন্ট, উইটনেসিং ভায়োলেট ডেথস। তাহলে কোন একটা পেশেন্ট যদি এরকম যারা হচ্ছে সুনামি দেখছে বা দেখা যাচ্ছে বড় ধরনের কোনো বন্যা বা ঘূর্ণিঝড় দেখছে, অর্থাৎ টেরোরিস্ট অ্যাক্টিভিটি যেখানে যে অনেক সময় ট্রেপে এখানে ওখানে জঙ্গি হামলা হয় বা বোমা হামলা হয়, এই ধরনের কোনো ওখানে যদি দেখে বা সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্ট দেখে, অথবা দেখা যাচ্ছে ভায়োলেন্ট ডেথস, দেখা যাচ্ছে কুপায় মেরে ফেলছে বা খুবই বাজেভাবে হত্যা করছে, এই ধরনের কোনো কিছু দেখার পরে যদি তার এই ধরনের আছে যে কিছু সিমটমস আছে কিন্তু ডেভেলপ করে, তাহলে সেটাকে আমরা বলবো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে তার একটা হিস্ট্রি থাকবে হচ্ছে লাইফ থ্রেটিং বা ক্যাটাস্ট্রফিক ইভেন্টের। আর সিমটমস মধ্যে কি কি থাকবে তাহলে এটা ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফ্ল্যাশব্যাকস অফ ট্রমা। তাহলে সে যে ঘটনাটা দেখছে বা উইটনেস করছে, এই ঘটনাটা সে বারবার দেখবে। সেকেন্ড হচ্ছে নাইটমেয়ার অ্যান্ড স্লিপ ডিস্টারবেন্স। তাহলে এই দুইটা পয়েন্ট মনে রাখলে হবে। বাকি যেগুলো আছে সেগুলো অনেক কথায় লেখা আছে। অ্যাংজাইটি, পালপিটেশন, তারপর ইমোশনাল নাম্বিং, অ্যাওয়ারনেস অফ সিচুয়েশন দ্যাট ইভোক মেমোরিজ অফ দ্য ট্রমা। তাহলে এই জিনিসগুলো আমাদের তো জানার দরকার নেই, আমরা জাস্ট এই তিনটা পয়েন্ট মনে রাখবো। একটা হচ্ছে যে খুবই বাজে ধরনের কোনো একটা ঘটনা সে দেখছে বা উইটনেস ছিল। সেকেন্ড হচ্ছে ফ্ল্যাশব্যাক অফ ট্রমা, এই ঘটনাটা সে বারবার রিপিটেডলি দেখতে থাকবে বলতে সামনাসামনি দেখবে এমন না, তার কাছে বারবার মেমোরিতে বারবার ফ্ল্যাশব্যাক হবে এটা। আর থার্ড হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স এন্ড নাইটমেয়ার। এই তিনটা যদি একসাথে থাকে সেটাকে হলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে কি আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন এন্ড রিপ্রসেসিং। এটা হচ্ছে এক ধরনের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। তাহলে এই টার্মটা একটু মনে রাখবেন, এটা যেহেতু একটু ডিফারেন্ট, এটা অনেক পরীক্ষা আসে। আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন এন্ড রিপ্রসেসিং। এরপর সে সোমাটোফর্ম ডিসঅর্ডার। এটাতে কি হয়, পেশেন্টের বিভিন্ন ধরনের সোমাটিক সিমটমস থাকে that are not explained by a medical condition nor better diagnosed as part of depressive or anxiety disorder. তাহলে পেশেন্টের মোটামুটি সিমটমস তো থাকে, এটা জিআইটি রিলেটেড হইতে পারে বা অন্য যে কোনো সিস্টেম রিলেটেড হইতে পারে, অটোনমিক হইতে পারে, নিউরোলজিক্যাল হইতে পারে। যে কোনো একটা সোমাটিক সিমটমস থাকবে এবং এটা হচ্ছে মেডিকেলি এক্সপ্লেন করা যাবে না। দেখা যাচ্ছে বিভিন্ন টেস্ট করা হইতেছে, ইনভেস্টিগেশন করা হইতেছে, সবকিছু কথা হচ্ছে সবই নরমাল, কোনো কিছু এক্সপ্লেন করা যাইতেছে না। এই ধরনের যদি সিমটমস থাকে এটাকে বলা হবে সোমাটোফর্ম ডিসঅর্ডার। এর বিভিন্ন ধরনের টাইপ আছে। সোমাটোফর্ম অটোনমিক ডিসফাংশন, সোমাটোফর্ম পেইন ডিসঅর্ডার, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডার। তাহলে এগুলো খুব একটা আমাদের লাগে না। আমাদের যেটা লাগবে হচ্ছে কমন প্রেজেন্টেশন অফ ডিসোসিয়েটিভ বা কনভার্সন ডিসঅর্ডার। তাহলে কনভার্সন ডিসঅর্ডার পেশেন্টগুলো কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? একটা হচ্ছে গেট ডিস্টারবেন্স, লস অফ ফাংশন অফ লিম্বস, অ্যাফোনিয়া, নন এপিলেপটিক সিজার, সেন্সরি লস, ব্লাইন্ডনেস। তাহলে পেশেন্টগুলো এই ধরনের কোনো একটা কমপ্লেন করবে কিন্তু দেখা যাবে ইনভেস্টিগেশন করলে তার সব নরমাল। আচ্ছা, পরীক্ষা যে দুটো এসবিএস সিনারি দিয়ে আসে, একটা হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার, একটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াকাল, আর একটা হচ্ছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। এই তিনটা পরীক্ষা এসবি আসে। সোমাটাইজেশন ডিসঅর্ডার কি? মাল্টিপল মেডিকেলি আনএক্সপ্লেইনড ফিজিক্যাল সিম্পটমস এফেক্টিং সেভারাল bodily systems. Patients may undergo multitude of negative investigations and unhelpful operations, particularly hysterectomy and cholecystectomy. আমাদের দেশে একটা যোগ করতে পারেন অ্যাপেন্ডিসেক্টমি।
তাহলে এই পেশেন্ট গুলো দেখা যাচ্ছে অ্যাবডোমিনাল পেইন আছে, জিআইটি ডিস্টার্বেন্সের কথা বলতেছে, এছাড়া অন্যান্য নন স্পেসিফিক বিভিন্ন কমপ্লেনের কথা বলতেছে, এবং দেখা যাচ্ছে মাল্টিপল সিস্টেমের ইনভলভমেন্ট থাকতে হবে। পেশেন্ট দেখা যাচ্ছে তো কোনো সময় বলতেছে অ্যাবডোমিনাল পেইন, কোনো সময় বলছে ক্রনিক কাপ হইতেছে, কোনো সময় বলছে তার কোথাও একটা সোয়েলিং আছে, এবং পেশেন্ট কি করবে, প্রচুর ইনভেস্টিগেশন করবে, এবং বেশিরভাগ ইনভেস্টিগেশন দেখা যাবে নর্মাল, কোনো ডায়াগনোসিস হইতেছে না, এবং রিপোর্টে কোনো অ্যাবনর্মাল কোনো ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে না। অনেক সময় কি হয়, পেশেন্ট গুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেশনও করা হয় যায়, দেখা যাচ্ছে যে বিভিন্ন সরি পেশেন্ট দেখা যাচ্ছে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন হইতেছে, রিপিটেড রাইট আপার কোয়াড্রেন্ট পেইন বা রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইনের কথা বলতেছে। ইনজেকশন করে কিছু পাওয়া যাচ্ছে না, পরে দেখা যাচ্ছে কি হলো, পেশেন্টের অ্যাপিন্ডিক্সেক্টমি বা কোলেক্টেক্টমি করা হয়ে গেছে। তাহলে এরকম অনেক সময় পেশেন্টের হিস্ট্রি আছে, তখন রিপিটেটিভ সোমাটিক প্রেজেন্টেশন থাকে, এবং কিছু ইনভেস্টিগেশন পাওয়া যাচ্ছে না, অনেক সময় দেখা যাচ্ছে প্রোফিল্যাক্টিক এরকম সার্জারি করে ফেলতেছে। আমাদের দেশে যেটা খুবই কমন। তাহলে এরকম যদি ফিচার্স থাকে, যেটাকে আমরা বলবো সোমাটাইজেশন ডিসঅর্ডার। হাইপোকন্ড্রিয়াকাল ডিসঅর্ডারটা কি? এটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে পেশেন্ট গুলো কোন একটা সিরিয়াস ডিজিজ চিন্তা করে, বিশেষ করে ইউজুয়ালি ক্যান্সারে। পেশেন্ট দেখা যাচ্ছে অ্যাবডোমিনাল পেইন হলো, পেশেন্ট চিন্তা করলো তার পেট হয়তো কোনো ক্যান্সার হয়েছে, বা পেশেন্টের হেডেক হলো বা মাথা ব্যথা হলো, পেশেন্ট চিন্তা করলো তার ব্রেনে হয়তো কোনো টিউমার হয়েছে। তাহলে সোমাটাইজেশন ডিসঅর্ডার পেশেন্ট থাকবে সিমটমস নিয়ে প্রেজেন্ট করবে, এবং তার মেইন চিন্তা ভাবনা ঝামেলাটা হচ্ছে সিমটমস নিয়ে। আর হাইপোকন্ড্রিয়াল হচ্ছে পেশেন্টের মেইন ভয় থাকে ডিজিজ নিয়ে। এখানে তার সিমটমস নিয়ে অত সমস্যা না, সে হচ্ছে পার্টিকুলার কোনো একটা সিরিয়াস বা ফ্যাটাল ডিজিজ নিয়ে টেনশন করে। তাহলে এই ধরনের কোনো একটা পেশেন্ট যদি আসে, যে দেখা যাচ্ছে তার হেডেক হইতে সে ভাবতেছে ব্রেন টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে, সামান্য চেস্ট পেন হয়েছে, বা দেখা যাচ্ছে মাসকুলার পেন হয়েছে, সে ভাবতেছে তার হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টে কোনো বড় ধরনের ডিজিজ হয়েছে, অ্যাবডোমিনাল পেনের কারণে সে ভাবতেছে তার পেটে কোনো ক্যান্সার হইতে বা কোলন ক্যান্সার হয়ে গেছে। তাহলে এই ধরনের পেশেন্ট যদি ক্যান্সার এবং ফ্যাটাল ডিজিজের কথা চিন্তা করে বেশি, এবং বারবার ইনভেস্টমেন্ট করে, এবং ইনভেস্টমেন্ট করে দেখা যায় নর্মাল, তারপরেও পেশেন্ট হচ্ছে এটা নিয়ে স্ট্রেস থাকে, তাহলে সেটা হবে হচ্ছে হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। আচ্ছা, এখানে আমরা এর আগে ক্লাসে বলছিলাম যে এই হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার যেটা, এরকম ভয় সাধারণ মানুষের ক্ষেত্রে হইতে পারে। মাথা ব্যথার কারণে যে কোনো সময় হইতে পারে যে ব্রেন টিউমার হয়েছে কিনা। এদের সাথে হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার পেশেন্টের পার্থক্য হচ্ছে যে এটা সিক মেনি মেডিকেল অপিনিয়ন্স অ্যান্ড ইনভেস্টিগেশনস ইন ফিউটাইল বাট রিপিটেড অ্যাটেম্পটস টু রিলিভ দেয়ার ফিয়ার্স। তার মানে এরা বারবার ইনভেস্টিগেশন করতে থাকবে, এবং ইনভেস্টিগেশন যদি দেখেন নরমাল আছে, তারপরও এদের টেনশনটা দূর হবে না। এরা তখনও ভাববে যে না, আসলে কোনো ক্যান্সার আছে, হয়তো ইনভেস্টিগেশন ধরা পড়তেছে না। বডি ডিসমরফিক ডিসঅর্ডার এটা খুবই সিম্পল জিনিস। পেশেন্ট গুলো তার বডি শেপ বা অ্যাপিয়ারেন্স নিয়ে এইটা হচ্ছে স্ট্রেস ফিল করবে, এবং তার কাছে মনে হবে যে তার যে বডি পার্টস আছে বা অর্গান, সরি অর্গান তো ভিতর দেখা যাবে না, তার যে বডি শেপ আছে বা অ্যাপিয়ারেন্স আছে বা বডি পার্টস আছে, এটা হচ্ছে ডিসফিগার, এবং সে চেষ্টা করবে যে কসমেটিক সার্জারি করার জন্য বা এটাকে ঠিক করার জন্য। এটাকে বলা হয় বডি ডিসমরফিক ডিসঅর্ডার। তাহলে বাইরের দেশে এখন এটা তো খুব কমনলি দেখা যায়, অনেকে হচ্ছে যে নাক কান বিভিন্ন জিনিস চেঞ্জ করার চেষ্টা করে, সার্জারি করে 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 বিভিন্ন ধরনের শেপ বা অ্যাপিয়ারেন্সের চেষ্টা করে। তাদের কাছে মনে হয় যে তাদের বডি যে অ্যাপিয়ারেন্স শেপ এটা ঠিক নাই। তাহলে এটাও পরীক্ষায় কোশ্চেন আসে, অনেক সময় সিনারি দিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। আর এটা আগের নাম ছিল হচ্ছে কি ডিসমরফোফোবিয়া। এর পাশে ইটিং ডিসঅর্ডার। তো ইটিং ডিসঅর্ডারের মধ্যে আমাদের মেইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা আর একটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। ইটিং ডিসঅর্ডারের মেডিকেল কনসিকুয়েন্স কি কি হতে পারে এটা একটু মুখস্থ করে নিয়ে, এখানে বোঝার তেমন কিছু নাই। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ইটিং ডিসঅর্ডার এটা মুখস্থ করা লাগবে। এখানে একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা আলাদা করবেন কিভাবে। সবার আগে দেখবেন হচ্ছে বিএমআই। তাহলে অ্যানোরেক্সিয়া নার্ভোসা পেশেন্টগুলোর বিএমআই অনেক কম থাকে, সিভিয়ার ওয়েট লস থাকে। বুলিমিয়া নার্ভোসা পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি ওয়েটটা মেইনটেইন হয় না। তাহলে এদের বিএমআই মোর দ্যান 17.5 থাকবে, আর অ্যানোরেক্সিয়া থাকবে লেস দ্যান অর ইকুয়াল 7.5। আর সেকেন্ড হচ্ছে কি, বুলিমিয়া নার্ভোসাতে হচ্ছে রিকারেন্ট বাউটস অফ বিঞ্জ ইটিং থাকবে, ফলোড বাই সেলফ ইন্ডিউসড ভমিটিং, পাজিটেশন অর ডায়েটিং। মানে অ্যানোরেক্সিয়া নার্ভোসা পেশেন্টগুলো পুরোপুরি খাওয়া অ্যাভয়েড করবে, সব ধরনের খাওয়া অ্যাভয়েড করবে, কোনো কিছু খাইতে চাবে না, এবং এদের সিভিয়ার ওয়েট লস থাকবে। আর বুলিমিয়ার ক্ষেত্রে কি থাকবে, এরা যখন খাবার খাবে তখন অনেক বেশি খাবে, খাওয়ার পরে তাদের মনে হবে যে তাদের ওয়েট অনেক বেড়ে যাচ্ছে, তখন তারা কি করবে, এই যে তখন তারা
ডায়েট করবে অথবা সেলফ ইন্ডিউস ভমিটিং করতে পারে অথবা সে ল্যাক্সেটিভ এই ধরনের ল্যাক্সেটিভ ডায়াবেটিস এই ধরনের ড্রাগ ইউজ করতে পারে। আর এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি ওয়েট লস এত বেশি সিভিয়ার থাকে না। তাহলে সিভিয়ার ওয়েট লসে অ্যানোরেক্সিয়া নার্ভোসা ওয়েটটা মেইনটেইন হইতেছে এবং রিকারেন্ট রোগী বেশি খাইতেছে এবং খাওয়ার পরে ল্যাক্সেটিভ বা ডায়াবেটিক্স বা সেলফ ইন্ডিউস ভমিটিং করতেছে, এটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। তাহলে এই দুইটা একটু আলাদা করতে হবে, এটা পরীক্ষায় সিনারি আসে তো। অ্যানোরেক্সিয়া নার্ভোসা এখানে মার্কড ওয়েট লস থাকবে। Body image is profoundly disturbed so that despite emaciation, patients still feel overweight and are terrified of weight gain. তাহলে এই পেশেন্টগুলো দেখা সিভিয়ার ওয়েট লস হয়েছে ইমাসিয়েটেড, তারপর তার কাছে মনে হবে যে না তার আসলে ওয়েট অনেক বেশি। আলটিমেটলি পেশেন্টগুলো অনেক সময় ভয় থেকে মারাও যেতে পারে। কিছুদিন আগে মনে হয় যে আপনার দেখছেন কিনা কোন একটা সেলিব্রিটি ছিল, সে হচ্ছে যে সিভিয়ার ডায়েট করতে পুরোপুরি ইমাসিয়েটেড হয়ে গেছে, এরপরে একটা সময় মারা গেছে। তাহলে এই ধরনের পেশেন্টগুলো কি করে সব ধরনের খাবার অ্যাভয়েড করে, হাই ক্যালোরি ডায়েট তো খায় না, এমনি নরমাল খাবারও অ্যাভয়েড করতে থাকে। এর আউটকাম খুবই খারাপ থাকে আরকি ইউজুয়ালি। Diagnosis is based on a pronounced fear of fatness despite being thin and absence of an adequate alternative explanation of weight loss. তাহলে ইউজুয়ালি কোনো পেশেন্ট যদি ওয়েট লস হয় বা শুকায় যায়, তাহলে তারা তো টেন্স থাকে যে সে শুকায় যাচ্ছে কেন, ওয়েট লস হচ্ছে কেন। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে থাকবে উল্টা, মানে এদের সিভিয়ার ওয়েট লস হইতেছে, থিন ইমাসিয়েটেড হয়ে গেছে, তারপর তাদের কাছে মনে হবে যে তাদের ওয়েট এখনো বেশি। তাহলে এটা দেখে খুব সহজে আলাদা করবে অ্যানোরেক্সিয়া নার্ভোসাটা। বুলিয়ান নার্ভোসার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা লাগবে যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ওয়েটটা থাকে নরমাল অর এট নিয়ার নরমাল, যেটা অ্যানোরেক্সিয়া নার্ভোসা থাকে না। পেশেন্টগুলো রিকারেন্ট বিঞ্জ ইটিং করবে, আর এরপরে তারা সেলফ ইন্ডিউস ভমিটিং করতে পারে অথবা যে ডায়াবেটিস বা ল্যাক্সেটিভ ইউজ করার চেষ্টা করবে, যাতে এটা তো আবার ওয়েট লস করতে পারে। সেলফ ইন্ডিউস ভমিটিং এর কিছু সাইন থাকে, যেমন পিচের টিথ, ক্যালাসিস অন নাকলস, আর এটা হচ্ছে প্যারাটিকুলার এনলার্জমেন্ট। ট্রিটমেন্টের ভিতরে আমাদের হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিতে পারি, আর একটা হচ্ছে হাই ডোজ সিলেক্টিভ সেরোটোনিন রিডাপ্টেটিভ ইনহিবিটর ফ্লুক্সেটিন ইউজ করতে পারি। তাহলে এই যে একটা নাম একটু মুখস্থ করে রেখেন, এটা অনেক সময় দেয়, এটা বুলিমিয়া নার্ভোসা আমরা যে একটা ইউজ করতে পারি। ফ্যাক্টিসিয়াস ডিসঅর্ডারস এন্ড মেলিনজারিং। আচ্ছা, মেলিনজারিংটা কি? যখন পেশেন্ট কোন একটা সিমটমস ক্রিয়েট করবে, এটা হচ্ছে কোনো একটা সুবিধার সাথে deliberate and conscious simulation of signs of disease and disability for an identifiable gain. তাহলে পেশেন্ট দেখাচ্ছে তার কাছ থেকে ছুটি নেওয়ার জন্য বা কোনো একটা রিস্কি কাজে তাকে হয়তো যেতে হবে তার অপারেশনের কারণে, সে দেখা অসুস্থতার ভান করতেছে, কোনো একটা সিমটমস ক্রিয়েট করতেছে। সিমটমস ক্রিয়েট করতেছে কেন? কোনো একটা এক্সট্রা সুবিধা নেওয়ার জন্য। সেটা হতে পারে ছুটি নেওয়ার জন্য, হতে পারে কোনো হাই রিস্ক কাজ অ্যাভয়েড করার জন্য, অথবা হতে পারে এটা দেখা যাচ্ছে তাদের অসুস্থ থাকলে যে এক্সট্রা বেনিফিট পায় সেগুলো নেওয়ার জন্য। তাহলে যদি কোনো আইডেন্টিফাইবল গেইন থাকে, মানে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে যদি সে ডেলিবারেটলি সায়েন্স ক্রিয়েট করে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো মেলিনজাইং। আরেকটা আছে, এটা উচ্চারণকে আমি নিজেও জানি না, মানস হোসেন সিনড্রোম বা এরকম কিছু একটা হবে হয়তো। এটা এক ধরনের ফ্যাক্টিশিয়াস ডিসঅর্ডার। এখানে কয়েকটা লাইন ইম্পর্টেন্ট। Patients characteristically travel widely, sometimes visiting several hospitals in one day. Although the condition is rare, such patients are memorable because they present so dramatically. The history can be convincing enough to persuade doctors or undertake investigations or initial treatment, including exploratory surgery. তাহলে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। এই পেশেন্টগুলো কি করে? মাল্টিপল হসপিটাল ভিজিট করে এবং অনেক সময় দেখা যায় যে সে একই দিনে কয়েকটা হাসপাতালে যাইতেছে। সেকেন্ড হচ্ছে পেশেন্টগুলোর প্রেজেন্টেশন থাকে খুবই ড্রামাটিক। তাহলে যে ডক্টর সে রিসিভ করবে বা যে হসপিটালে যাবে, এই হসপিটালে যারা স্টাফ তাকে রিসিভ করবে বা যারা দেখবে, তারা সবাই মোটামুটি মানে পেশেন্টের সাথে পরিচিত হয়ে যায়, যেহেতু প্রেজেন্টেশন থাকে খুবই অ্যাটিপিক্যাল বা ড্রামাটিক প্রেজেন্টেশন থাকে। আর অনেক সময় কি হয়, পেশেন্টগুলো সিমটমস এত সিভিয়ারলি প্রেজেন্ট করে বা এত কনভিনসিংলি সে হচ্ছে প্রেজেন্ট করে, যে অনেক সময় দেখা যায় যে কি পেশেন্টগুলোর ক্ষেত্রে একটা এক্সপ্লোরেটরি সার্জারি বা কোনো এক্সটেন্সিভ ট্রিটমেন্ট শুরু করা হয়ে গেছে বা মাল্টিপল ইনভেস্টিগেশন করা হয়ে গেছে।
তাহলে এটাও অনেক সময় পরীক্ষা এরকম সিনারিও আসে। তাহলে এটা আমাদের দেশে ইউজুয়ালি হয়তো মানে এমসিএস পরীক্ষা এরকম কমন না, এমএসসি পরীক্ষা হলে হয়তো এটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। তাহলে 3টা পয়েন্ট মনে রাখবেন, একটা হচ্ছে সেভারাল হসপিটাল ভিজিট, ড্রামাটিক প্রেজেন্টেশন, অ্যান্ড থার্ড হচ্ছে convincing enough to pass it to undertake investigations or initiate treatment. এটা হচ্ছে পিউবেরাল সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। তাহলে বাচ্চা হওয়ার পরে বা চাইল্ড বার্থের পরে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে কয়েক ধরনের সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন হতে পারে। এর মধ্যে 3টে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পোস্টপার্টাম ব্লু, একটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন, একটা হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস। তাহলে এর মধ্যে সব থেকে মাইল্ড ফর্ম হচ্ছে পোস্টপার্টাম ব্লু। এখানে পিসাস থাকবে কি, পেশেন্ট ইরিটেবল থাকতে পারে, লেবাইল মুড থাকতে পারে, টিয়ারফুলনেস থাকতে পারে, অল্পতে তার মন খারাপ হয়ে যেতে পারে। অ্যাবাউট 80% ওমেন আর এফেক্টেড সাম ডিগ্রি, তাহলে অলমোস্ট বেশিরভাগ পোস্টপার্টাম পিরিয়ডে এটা হইতে পারে। ইউজুয়ালি হয় কখন, পিক অন অ্যাবাউট 4th ডে অ্যান্ড দেন রিজলভ স্পন্টেনিয়াসলি উইদিন এ ফিউ উইকস। তার মানে মোটামুটি বাচ্চা হওয়ার পর পরই এটা সিমটমস গুলো ডেভেলপ করে এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট দরকার হয় না, জাস্ট মাকে রিঅ্যাসিওর করলে হবে। তাহলে এই সময়টাতে বাচ্চার মাকে সব থেকে বেশি সাপোর্ট দিতে হবে, ইমোশনাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, সব ধরনের সাপোর্টই লাগবে। পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে, এটা বলা হয় মডারেট প্রেজেন্টেশন বা পোস্টপার্টাম ব্লু থেকে আরেকটু সিরিয়াস প্রেজেন্টেশন। কখন হয়, ইউজুয়ালি উইদিন এ মান্থ অফ ডেলিভারি। ডিফারেন্সিয়েটেড ফ্রম পোস্টপার্টাম ব্লুজ বাই ডিউরেশন অ্যান্ড সিভিয়ারিটি। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে একটু সিভিয়ারলি বেশি থাকে। পেশেন্টগুলো কি থাকে, ডিপ্রেশনের ফিচার্স থাকবে, আমরা অলরেডি পড়ছি, নেগেটিভ থটস থাকতে পারে, লস অফ ক্যাপাসিটি অফ প্লেজার থাকতে পারে। এই পেশেন্টগুলোর মুড থাকবে লো মুড, নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে পোস্টপার্টাম ব্লুতে যেমন ট্রিটমেন্ট লাগে নাই, কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশনে কি হবে, ট্রিটমেন্ট লাগবে। তাহলে পেশেন্টের ইউজুয়ালি সাইকোলজিক্যাল অ্যান্ড ড্রাগ ট্রিটমেন্ট লাগবে, সিমিলার টু ডিপ্রেশন পেশেন্ট। ফিজিক্যাল সাইকোসিস হচ্ছে সব থেকে সিভিয়ার এই 3টার মধ্যে যেটা আছে। এই এটা ইউজুয়ালি কখন হয়, peak onset in the first weeks after childbirth but can arise several weeks later. পেশেন্টগুলোর ক্ষেত্রে কি থাকবে, সাইকোসিস থাকবে। পেশেন্টগুলোর ডিলিশন থাকবে, হ্যালুসিনেশন থাকতে পারে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি থাকে, সাসপিশিয়াসনেস, কনসিলমেন্ট এন্ড ইম্পালসিভিটি। তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় সন্দেহ থাকে। তাহলে আমরা এর আগে একটা পড়ছিলাম কি, ডিলিশন অফ পারসিকিউশন। তাহলে সন্দেহ করে তাকে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে, তার উপর স্প্রেগিরি করতেছে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কেমন থাকে, সাসপিশিয়াস থাকে, বিভিন্ন জিনিসের সন্দেহ করে। কনসিলমেন্ট, সে তাদের সাইন সিমটমস গুলো এগুলো এগুলো প্রকাশ করে না, নিজের কাছে রেখে দেয়। আর ইম্পালসিভিটি, যে কোনো কাজ হঠাৎ করে ডিসিশন করে, সরি উইদাউট এনি থিঙ্কিং যে কোনো স্টেপ নিয়ে নিতে পারে। আর এই পেশেন্টগুলো যেহেতু সিভিয়ার ম্যানিফেস্টেশন, এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে বাচ্চার মায়ের এবং বাচ্চা দুইজনেই ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তো পেশেন্টগুলোর ক্ষেত্রে অবশ্যই সাইকিয়াট্রিক অ্যাডমিশন লাগবে, আইডিয়ালি সাইকিয়াট্রিক মাদার অ্যান্ড বেবি ইউনিট। ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন ইজ অলমোস্ট অলওয়েজ ইন্ডিকেটেড। তাহলে এই 3টা হচ্ছে পরীক্ষা খুব কমনলি আসে। সো 3টা পার্থক্য অবশ্যই ভালো করে পড়া লাগবে। বক্স করে আলাদা করে আমরা চেষ্টা করছি সহজ করার। তাহলে পোস্টপার্টাম গুলো হবে আফটার 2 to 5 days আফটার ডেলিভারি। পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে 2 to 8 weeks। মানে পোস্টপার্টাম গুলো যেখানে শেষ হচ্ছে তারপরে ইউজুয়ালি পোস্টপার্টাম ডিপ্রেশনের শুরুর সময়টা। আর পোস্টপার্টাম সাইকোসিস সেটা হবে উইদিন 2 weeks, বাট এনি টাইম হইতে পারে। তাহলে আলাদা করতে হবে আমাদের মেইনলি হচ্ছে সিমটমস দেখে। পোস্টপার্টাম গুলোতে কি থাকবে, টিয়ারফুলনেস, ইরিটেবল এন্ড মুড সুইং। পোস্টপার্টাম ডিপ্রেশনে যে ফিচারগুলো সেগুলো থাকবে, পোস্টপার্টাম সাইকোসিসের ফিচার থাকবে। আর সাথে ম্যানিয়া থাকতে পারে বা সিভিয়ার ডিপ্রেশন থাকতে পারে। সাইকোটিক সিমটমস প্রথম দিটাতে থাকে না। তাহলে ডিলিশন, হ্যালুসিনেশন এগুলা পোস্টপার্টাম ব্লু বা পোস্টপার্টাম ডিপ্রেশন থাকবে না। পোস্টপার্টাম সাইকোসিসে পেশেন্টের হ্যালুসিনেশন থাকবে, ডিলিশনস থাকবে। ইনসাইট ইনট্যাক্ট, usually intact in postpartum depression, often impaired in psychosis. ইনসাইট মানে কি, আমরা তো অলরেডি বলছিলাম এর আগে,
রিয়েলিটি সম্পর্কে পেশেন্টের ধারণা। রিস্ক অফ বেবি, তাহলে পোস্টপার্টাম ব্লুতে ইউজুয়ালি বাচ্চা কোনো রিস্ক থাকে না। পোস্টপার্টাম ডিপ্রেশনে পসিবল নেগলেক্ট, তাহলে মায়ের যদি ডিপ্রেশন থাকে বেশি, তাহলে আমার সাথে বাচ্চা প্রপার কেয়ার নিতে নাও পারে। পোস্টপার্টাম সাইকোসিসে হাই রিস্ক থাকে, একটা হচ্ছে মায়ের নিজস্ব রিস্ক থাকে, সে সুইসাইড করতে পারে। দুই হচ্ছে ইনফ্যান্টিসাইড, বাচ্চাকে মেরে ফেলতে পারে, খুব সিরিয়াস কন্ডিশন তাহলে। ট্রিটমেন্ট পোস্টপার্টাম ব্লুতে আমরা বললাম কোনো ট্রিটমেন্ট ইউজুয়ালি লাগে না, জাস্ট মেন্টাল সাপোর্ট লাগবে, রিঅ্যাসুরেন্স লাগবে। পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি লাগতে পারে, এর সাথে সিলেক্টিভ সেরোটোনিন ইনহিবিটর লাগতে পারে। ইউজুয়ালি সম্ভবত আমরা প্যারাসিটিনটা ইউজ করি। আর পোস্টপার্টাম সাইকোসিসে অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগ লাগবে। সো এগুলো হচ্ছে আজকে আমাদের ডিসকাশন। কিছুদিন আগে একটা নিউজ মানে ভাইরাল হয়েছিল, দেখছেন কিনা? কোন একটা মা সম্ভবত বাচ্চাকে মেরে ফেলছে। বাচ্চা হওয়ার কয়েকদিন পরে বাচ্চাকে পাশে পুকুরে পানিতে বা কচু বানা করে ডুবাই দিছিল। ওইটা ডায়াগনোসিস কি হবে এটা? এটা কি পোস্টপার্টাম ব্লু নাকি ডিপ্রেশন নাকি সাইকোসিস তাহলে? সাইকোসিস, তাহলে ওটা আসলে পোস্টপার্টাম সাইকোসিসের পেশেন্ট ছিল, খুবই প্যাথেটিক একটা ব্যাপার। সো পোস্টপার্টাম পিরিয়ডে চেষ্টা করবেন সবাই সাপোর্ট দেওয়া, যদি ফ্যামিলিতে কোনো মেম্বার থাকে। এই সময় আসলে ফিজিক্যাল এবং মেন্টাল দুইটা সাপোর্টই দরকার হয়, যেহেতু প্রেগনেন্সি খুবই স্ট্রেসফুল একটা কন্ডিশন। ফিজিক্যাল স্ট্রেস যায় প্লাস মেন্টাল স্ট্রেস থাকে। এই সময় দেখা যায় বাচ্চা বা সবাই বাচ্চা নিয়ে বিজি হয়ে যায়, মায়ের প্রতি কেউ আর খেয়াল রাখে না। সো এই সময়টা তারা ইমোশনালিও ডিস্টার্ব থাকে, প্লাস ফিজিক্যাল তো এক্সস্টেড থাকে। সো এই সময় তাদের যদি ফিজিক্যাল এবং মেন্টাল সাপোর্টটা পায়, তাহলে দেখা যাবে এই সমস্যাগুলো হওয়ার চান্স কম থাকবে। এরপর যদি কোনো পেশেন্ট এরকম সিভিয়ার ডিপ্রেশন থাকে অথবা ম্যানিক ফেজ থাকে, যদি হ্যালুসিনেশন বা ডিলিউশন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেবেন এবং পসিবল হলে হসপিটালাইজেশন করতে হবে। তাহলে আমাদের মেইন দেখতে হবে যে পেশেন্টের হ্যালুসিনেশন ডিলিউশন আছে কিনা, যদি থাকে তাহলে সাইকোসিস, যদি এগুলো না থাকে তাহলে বাচ্চাগুলো পোস্টপার্টাম ব্লু আর ডিপ্রেশন। যদি একদম ইনিশিয়াল পিরিয়ডে হয় তাহলে ইউজুয়ালি পোস্টপার্টাম ব্লু। আর ডিউরেশন যদি বোঝা না যায়, সেক্ষেত্রে আমরা দেখবো পেশেন্টের ডিপ্রেশন আছে কিনা। ডিপ্রেশনের মধ্যে কি কি থাকবে? পেশেন্টের কোনো কিছু ভালো লাগতেছে না, সবকিছু নেগেটিভ মনে হইতেছে, আপনি কোনো কিছু করে সে আনন্দ পাচ্ছে না, চুপচাপ থাকার চেষ্টা করতেছে, তাহলে এগুলো হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। তাহলে এগুলো আলাদা করা দরকার আছে, কারণ এতে বাচ্চার ক্ষতির সম্ভাবনা আছে এবং বাচ্চার মা নিজেরও ক্ষতির সম্ভাবনা আছে। তাহলে এটা প্র্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে, কার কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের ডিসকাশন এই পর্যন্তই। তাহলে আজকে টপিক্সের সাইকিয়াট্রি মেন টপিক ছিল কিন্তু আসলে লাস্টের দিকে, তো সেকেন্ড পার্ট একটু ভালো করে পড়ার চেষ্টা করলাম।